If I ask you just a quick recap, what is class? What is class? বলেন। এই যে এখানে আলোচনা করা হয়েছে না প্রথম দিনই, হোয়াট ইজ ক্লাস? What is class? What is integer? What is int? আগে এটা বলেন, হোয়াট ইজ int x? হোয়াট ইজ int, হোয়াট ইজ x? বলেন। এই যে আপনি আজকে আসছেন কারা কারা? আজকে আসছেন কারা কারা? হ্যাঁ বলেন। আমি যদি একটা বলি যে int x, হোয়াট ইজ int, হোয়াট ইজ x? আপনি আজকে আসছেন? আপনি আজকে আসছেন? গতদিন আসছেন, আজকে আসছেন আর কি? আজকে প্রথম। হ্যাঁ বলেন, int x যদি আমি ডিক্লেয়ার করি, এখানে int কি আর x কি? ইন্টিজার x। তাহলে ইন্টিজার কি, x কি? ইন্টিজার কি এটা বোঝেন তো নাকি? কি বুলিয়ান বোঝেন না? বুলিয়ান। তাহলে বুলিয়ান কি জিনিসটা? ডেটা টাইপ। তাহলে ইন্টিজার কি? ইন্টিজার ফাংশন। ফাংশন মানে কি? ডিফাইন ফাংশন। এই এসিটার ফাংশন কি? হ্যাঁ, রুমকে ঠান্ডা করা। তাহলে ফাংশন কি একটা ভ্যালু না একটা টাস্ক? তাহলে এক্স কি একটা ইন্টিজার কি একটা ভ্যালু না টাস্ক? কি রিপ্রেজেন্ট করে? ইন্টিজার কি একটা ভ্যালু রিপ্রেজেন্ট করে না টাস্ক রিপ্রেজেন্ট করে? ইন্টিজার কিভাবে টাস্ক হয়? আপনি এই যে রুমকে ঠান্ডা করা, এটা একটা টাস্ক। ঘর ঝাড়ু দেওয়া একটা টাস্ক। একটা কেক বানানো একটা টাস্ক। গাড়ি ড্রাইভ করা একটা টাস্ক। গাড়িটা কি টাস্ক? তাহলে ইন্টিজার কি টাস্ক না ফাংশন? কেন? ইন্টিজার কি টাস্ক? ইন্টিজার কি রিপ্রেজেন্ট করে, টাস্ক না ডেটা? তার ফাংশন বলতেছেন কেন? আপনি তো বললেন যে ফাংশন রিপ্রেজেন্ট টাস্ক। তাহলে হোয়াট ইজ ফাংশন বলেন? হোয়াট ইজ ফাংশন? ফাংশন লেখেন নাই? লিখেছেন তো। তাহলে ফাংশন কি? ফাংশন লিখেছেন কে কে দেখি একটু হাত তোলেন আগের কোর্সগুলোতে। দুইজন ফাংশন লিখেছেন। এই যে আপনি ফাংশন লেখেন নাই? লেখেন নাই মানে সিএসসি 1-1 এ ফাংশন লিখতে হয় না আপনাকে? ডাটা স্ট্রাকচার কোর্সে ফাংশন লিখতে হয় নাই পাইথনে? লিখেছেন তো নাকি লেখেন নাই? আপনি লিখেছেন ফাংশন? না লিখেছেন না লেখেন নাই? এটা আবার কি ধরনের কথা? হয় আপনি লিখেছেন নাইলে লিখেন নাই। মানে আর ইউ নট শিওর? ইউ আর নট শিওর, তাহলে কি করে হবে? আচ্ছা, কে শিওর যে ফাংশন লিখেছেন?
ওকে, একটা নাম বলেন ফাংশনের, কি ফাংশন লিখেছেন? হ্যাঁ, প্রাইম নাম্বার কি একটা টাস্ক? হ্যাঁ, একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না তো। এই যে গল্প গল্প নয়েজ ক্রিয়েট করে না, আপনি তো ফাংশন ফাংশন নাম দিতে হয় না? কি নাম দিয়েছেন ফাংশন? হ্যাঁ, প্রাইম নাম্বার তো আপনি তাহলে একটা ভ্যালু ভ্যালু হিসাবে এটাকে ট্রিট করতেছেন। ফাংশন হলে তো একটা সেট অফ স্টেটমেন্ট থাকবে তার, সেই ফাংশনের নাম কি দিয়েছেন? আচ্ছা আপনি বলেন। তাহলে ফাংশনের নামটা কি হবে? এটা তো প্রপার নেমিং কনভেনশন না। আপনি ইচ্ছামতো একটা নাম দিতেই পারেন, রান করবে, দ্যাটস নট ইন্ডাস্ট্রি প্র্যাকটিস। আপনাকে কোডিং কনভেনশন ফলো করতে হবে। এই কোর্সে আপনাকে কোডিং কনভেনশন শিখতে হবে, পরবর্তীতে সব জায়গাতেই করবেন। তাহলে আমি যখন একটা নাম দিব, প্লিজ একটু নিজেদের মধ্যে কথা বললেন না। তাহলে আমরা নাম দেই কার? যখন আমি একটা টাস্ক অ্যাকমপ্লিশ করতে চাই, আমি একটা ফাংশন লিখতে পারি। তাহলে ফাংশনটাকে কল করতে হলে একটা নাম লাগবে। সো উই গিভ এ নেম টু দ্য ফাংশন। অথবা আমরা যদি কোনো ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেক্ষেত্রে ভেরিয়েবলের একটা নাম দিতে হয়। দ্য নেম অফ দ্য ভেরিয়েবল শুড সাউন্ডস লাইক এ নাউন, because variable represent value. Value is not a task, value is a thing. It should sounds like a noun. And function represent a task. So আপনি যে বডিটা বানালেন, ওর ভেতরে 20টা লাইনের কোড রাখলেন, collectively accomplish a task, the ওটার নাম should sounds like a verb or verb phrase. তাহলে প্রাইম নাম্বার তো সাউন্ডস লাইক এ নাউন, এটা একটা নাম্বার, ইটস এ ভ্যালু। তাহলে আপনার ফাংশনের নাম হওয়া উচিত চেক প্রাইম অথবা চেক প্রাইম নাম্বার অথবা ফাইন প্রাইম নাম্বার। বুঝতে পেরেছেন? তো তাহলে নামটা ইম্পর্টেন্ট রিডেবিলিটির জন্য। আপনার কোডের রিডেবিলিটি আরেকজন পড়লে বুঝবে না, না হলে। আর আপনি যখন ইন্ডাস্ট্রিতে কোড লিখবেন, একটা ক্লাসের মধ্যেই দেখা যাবে যে 1000-2000 লাইনের কোড চলে আসছে। তো কাজে এটা যদি রিডেবিলিটি না থাকে, আপনি নিজেই যদি নিজের কোড না বুঝেন 3 মাস পরে, তাহলে তার কি করে বুঝবে, তাই না? তো কাজে রিডেবিলিটি, কোডিং কনভেনশন ফলো করলে রিডেবিলিটি এনহ্যান্স সিগনিফিকেন্টলি এবং সবাই সবার কোড বুঝতে পারে। তাহলে এটা একটা জিনিস আমরা করব। তা এখন আমরা যখন বলছি যে ইন্টিজার ভ্যালু, তাহলে ভ্যালু একটা ভেরিয়েবল আর ইন্টিজার হচ্ছে তার টাইপ। আমরা যখন বলছি যে স্ট্রিং নেম, তাহলে আপনি একটা স্ট্রিং ডিক্লেয়ার করলেন নেম। তাহলে নেম হচ্ছে একটা ভেরিয়েবল, স্ট্রিং হচ্ছে তার টাইপ। আপনি বললেন যে স্যালারি একটা ভেরিয়েবল। কেন ভেরিয়েবল? ইটস এ ডেটা। তাহলে স্যালারির টাইপ কি হতে পারে? একটা নিউমেরিক টাইপ, সেটা হোল নাম্বার হলে ইন্টিজার হতে পারে, ফ্র্যাকশনাল ভ্যালু হইলে, স্যালারি সাধারণত ফ্র্যাকশনাল নাও হয় না হয়তো বা, কিন্তু প্রাইস হতে পারে। তাহলে প্রাইস যদি একটা ভেরিয়েবল হয়, ওটা টাইপ একটা ফ্র্যাকশনাল টাইপ হবে, সেটা কি হতে পারে? ফ্লোট হতে পারে। তাহলে বোঝাতে পারছি? তাহলে আমি যখন বলছি যে ইন্টিজার এক্স, এক্স ইজ দ্য ভেরিয়েবল, ইন্টিজার ইজ দ্য টাইপ। ফ্লোট প্রাইস, প্রাইস ইজ দ্য ভেরিয়েবল, ফ্লোট ইজ দ্য টাইপ। তাহলে ক্লাস কি? ক্লাস হচ্ছে ইউজার ডিফাইন্ড টাইপ। এগুলো ভুলে গেলে কি করে হবে? তাহলে আপনার এই যে নিউমেরিক ভ্যালু, সিঙ্গুলার ভ্যালু, ইটস এ সিঙ্গেল পিস অফ ডেটা। আপনার হোল নাম্বার, সিঙ্গেল পিস অফ ডেটা, অথবা ফ্র্যাকশনাল ভ্যালু, ইটস এ সিঙ্গেল পিস অফ ভ্যালু, একটা সিঙ্গেল ক্যারেক্টার, একটা সিঙ্গেল বুলিয়ান। তাহলে এই সিঙ্গুলার ভ্যালুগুলো যে ডাটা টাইপ, যারা, তাদেরকে আমরা বলি
প্রিমিটিভ বা বেসিক ডাটা টাইপ, দে রিপ্রেজেন্ট সিঙ্গুলার ভ্যালু। একটা নাম্বার বা একটা ক্যারেক্টার বা একটা ইয়েস নো টাইপের ভ্যালু, বুলিয়ান, এটা সিঙ্গেল ভ্যালু। কিন্তু যখন আমরা অ্যাপ্লিকেশন ডেটা নিয়ে কথা বলবো, অ্যাপ্লিকেশন ডেটা ইজ নট এ সিঙ্গেল পিস অফ ডেটা, ইটস এ combination of multiple data. For example, product information is my application data. So সুপার শপের জন্য একটা অ্যাপ তৈরি হচ্ছে, সেখানে প্রোডাক্ট একটা অ্যাপ্লিকেশন ডেটা, কাস্টমার একটা অ্যাপ্লিকেশন ডেটা, অর্ডার একটা ইনফরমেশন ডেটা, বিল একটা ইনফরমেশন অ্যাপ্লিকেশন ডেটা। তাহলে এই বিল যে একটা অ্যাপ্লিকেশন ডেটা, কাস্টমার একটা অ্যাপ্লিকেশন ডেটা, প্রোডাক্ট একটা অ্যাপ্লিকেশন ডেটা, আর দে সিঙ্গুলার ভ্যালু? প্রোডাক্ট কি একটা ইন্টিজার? প্রোডাক্ট ইনফরমেশন? কথা বলতে হবে, চুপ করে থাকলে দু একজন শুধু রেসপন্স করলে তো হবে না। আগের সেকশন কিন্তু প্রচুর রেসপন্সিভ ছিল, তো আপনারাও সেটা থাকবেন। তাহলে প্রোডাক্ট ইনফরমেশন কি একটা নাম্বার? তাহলে তো আপনি বলতে পারবেন না এটা একটা ইন্টিজার। প্রোডাক্ট ইনফরমেশন কি একটা টেক্সট? প্রোডাক্ট নেম একটা টেক্সট হতে পারে, কিন্তু প্রোডাক্ট ইনফরমেশন অলসো ইনক্লুড প্রাইস, সেটা কি একটা নাম্বার? প্রাইসটা একটা নাম্বার, ফ্র্যাকশনাল নাম্বার। আর প্রোডাক্ট আইডি সেটা একটা নাম্বার হতে পারে, হোল নাম্বার। কিন্তু প্রোডাক্টের ক্যাটাগরি একটা টেক্সট স্ট্রিং, প্রোডাক্টের নাম একটা স্ট্রিং, প্রোডাক্টের ডেট অফ ম্যানুফ্যাকচারিং একটা ডেট টাইপের ভ্যালু, প্রোডাক্টটা ওয়ারেন্টি আছে না নাই, হ্যাজ ওয়ারেন্টি, এটা একটা বুলিয়ান টাইপের ভ্যালু হতে পারে। তাইলে এই প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ক্যাটাগরি, প্রাইস, ডেট অফ ম্যানুফ্যাকচারিং, ডেট অফ এক্সপায়ারি, হ্যাজ এক্সপায়ারি, এই সবগুলো ভ্যালু মিলে কালেকটিভলি ইটস মাই প্রোডাক্ট ইনফরমেশন। সো ইটস নট এ সিঙ্গুলার ভ্যালু। তাহলে এটাকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করবো টাইপ হিসেবে? তখন আমাকে ক্লাস বানাতে হবে। কি ফোনে কথা বলেন, বাইরে গিয়ে কথা সেরে আসবে। হ্যাঁ, তো তাহলে we have to create class if we want to represent our application data if it is not a singular value, and most cases application data are not singular value, so that is class. So আমাদের যে Fxml application, এখানে তো আমাদের মডেল ভিউ কন্ট্রোলার ফ্রেমওয়ার্ক ইউজ হয়। তাহলে আমার অ্যাপ্লিকেশন ডাটা রিপ্রেজেন্ট করার জন্য আমার মডেল ক্লাস রিপ্রেজেন্ট অ্যাপ্লিকেশন ডেটা। তাহলে আইরাস যদি আমার প্রোডাক্ট হয়, মানে অ্যাপ হয়, তাহলে আইরাসের অ্যাপ্লিকেশন ডাটা কি হতে পারে বলেন? আপনাদের টপিক কি? তাহলে ব্রিটিশ কাউন্সিলের জন্য যদি একটা অ্যাপ তৈরি করেন, ব্রিটিশ কাউন্সিলের অ্যাপের অ্যাপ্লিকেশন ডাটা কি হতে পারে? হ্যাঁ, কোশ্চেনটা হলো আইরাস যদি আমার অ্যাপ্লিকেশন ডাটা, আইরাস যদি আমার অ্যাপ্লিকেশন হয়, তাহলে আইরাসের ডাটাবেসে অ্যাপ্লিকেশন ডাটা কি হতে পারে? তাহলে স্কলারশিপ একটা ক্লাস, স্কলারশিপ একটা ক্লাস, এগুলো কি নাম্বার না ক্যারেক্টার? এগুলো কম্বিনেশন অফ মেনি ডিফারেন্ট ইনফরমেশন। তাহলে স্কলারশিপ ইনফরমেশন কি? হ্যাঁ, তাহলে কোন স্টুডেন্টের স্কলারশিপের অ্যাপ্লিকেশন? তাহলে স্টুডেন্ট আইডি লাগবে। তারপরে কোন স্কলারশিপের জন্য সে অ্যাপ্লাই করছে, নিড বেসড না সিবলিং না মেরিট বেসড, তাই না? তারপরে তার সিজিপিএ কত, তাই না? ডেট অফ অ্যাপ্লিকেশন, কবে সে অ্যাপ্লিকেশনটা করলো, ইত্যাদি ইত্যাদি। তার মেজর কি, বুঝতে পারছেন? তার সিবলিং আছে কি না ইউনিতে অলরেডি, তাহলে সেটা একটা অটোমেটিক এলিজিবিলিটি হবে। তাহলে এই যে ডাটাগুলো একটা পার্ট অফ দ্য স্কলারশিপ অ্যাপ্লিকেশন, তাহলে স্কলারশিপ অ্যাপ্লিকেশন ইজ এ ক্লাস।
তাহলে আমার প্রজেক্টের মডেল ক্লাস কি হবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য অ্যাপ্লিকেশন ডেটা অফ মাই প্রজেক্ট। এটা প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করবে। তাহলে আপনার প্রজেক্ট কি? তাহলে একটা হেলিকপ্টার কোম্পানি ধরেন আপনার স্কয়ার এভিয়েশন লিমিটেড, তারা হেলিকপ্টার ভাড়া দেয়, দুবাই থেকে এসে পাগড়ি দিয়ে হেলিকপ্টার ভাড়া করে গ্রামে বিয়ে করতে যায়, দেখেন না মাঝে মধ্যে। আবার জরুরি প্রয়োজনে যারা ফ্যাক্টরি ভিজিট করতে যায় বিভিন্ন শিল্পপতি, তারা টাইম ইজ মানি হেলিকপ্টার ইউজ করে, তাই না? তো ইটস এ গুড বিজনেস এখন বাংলাদেশে। পেশেন্ট আনা নেওয়ার জন্য বিভিন্ন কাজেই হেলিকপ্টার সার্ভিসটা এখন একটা ভায়াবল বিজনেস। তাইলে এই হেলিকপ্টার কোম্পানির জন্য যদি একটা অ্যাপ বানান, তাহলে আপনার অ্যাপ্লিকেশন এটা কি হতে পারে? পাইলট ইনফরমেশন, তারপর তাহলে আপনার যে হেলিকপ্টার ইটসেলফ, তাহলে হেলিকপ্টার আপনার 10টা হেলিকপ্টার আছে, তাহলে হেলিকপ্টার ইনফরমেশন লাগবে না? ম্যানুফ্যাকচারার কে, এটার এটার ক্যাপাসিটি, সিট ক্যাপাসিটি কত, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কত, ইত্যাদি ইত্যাদি, ইঞ্জিন কত হর্স পাওয়ার, এটার ফ্লাইং ক্যাপাসিটি কত কিলোমিটার বা কত আওয়ার, ইত্যাদি, কি ধরনের রোটর সে ইউজ করে, ওকে, এটা এটা লাইসেন্স নাম্বার কত বা রেজিস্ট্রেশন নাম্বার কত, তাহলে এই সমস্ত ইনফরমেশন লাগবে। আপনার ক্লায়েন্ট যদি বুকিং দেয়, তাহলে বুকিং ইনফরমেশন আপনার একটা অ্যাপ্লিকেশন ডাটা হতে পারে। তাহলে এইভাবে আপনাকে আপনার প্রজেক্টের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাটা রিপ্রেজেন্ট করতে, ভেরিয়েবল হিসাবে রিপ্রেজেন্ট করতে গেলে আপনার ক্লাস লাগবে। আর এই ক্লাসের ভেরিয়েবলকে আমরা বলছি অবজেক্ট। তাহলে এতক্ষণ ধরে আমি প্রথম ক্লাসের কথাই রিপিট করলাম, এগুলো আপনারা ভুলে গেছেন কেন? আচ্ছা, ভিউ হচ্ছে আপনার, আমরা যেটা দেখি ভিজুয়ালি, অর্থাৎ আমাদের একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকবে। তাহলে এই আইএস এর লগইনটাকে যদি আমরা কনসিডার করি, এখানে ভিউটা কি? এই পেজটা, এই ওয়েব পেজটা হচ্ছে আপনার ভিউ। এটা একটা ওয়েব পেজ। তাহলে এটা যদি একটা এইচটিএমএল ফাইল হয়, ফর এক্সাম্পল, অন্য এক্সটেনশনও হতে পারে, সিম্পলিস্টিক আমরা ধরে নিলাম যে এটা একটা এইচটিএমএল ফাইল। তাহলে এই এইচটিএমএল ফাইলটা আপনার ভিউ। তাহলে এই প্রজেক্টের মডেল ক্লাস হবে হলো আপনার এই যে ইউজার ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন, বুক ইনফরমেশন, কোর্স ইনফরমেশন, গ্রেড ইনফরমেশন, স্কলারশিপ অ্যাপ্লিকেশন, নোটিশ, ওকে, ইত্যাদি ইত্যাদি, অফার্ড কোর্স ইনফরমেশন। বুঝতে পারছেন? এখন এই ভিউতে আমি যখন ইন্টারঅ্যাক্ট করব, তখন কি হবে বা কি হয়? If I click here, আমি যে এখানে ক্লিক করছি, what is happening? Now what is happening here? In the app, IDES is running. What is happening here? Huh? না, কি ঘটতেছে এখানে? অ্যাপে কি ঘটতেছে? কোথায় চেক করতেছে? আমি তো ক্লিক করেই যাচ্ছি। স্ক্রিন দেখেন, আমি তো ক্লিক করে যাচ্ছি। কি হচ্ছে? তার তার বিনিময়ে কি হচ্ছে? তার মানে আমার ভিউতে অনেক নোট থাকবে। তাহলে এখানে কি কি নোট আছে?
আইডি নোড না, আইডি হচ্ছে একটা ইনপুট। নোডটা কি? টেক্সট ফিল্ড, এটা একটা টেক্সট ফিল্ড, এটা একটা পাসওয়ার্ড ফিল্ড, এটা একটা বাটন, এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা একটা ইমেজ, এই লোগোটা। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন নোড, ভিজুয়ালি যেগুলো দেখা যায় অ্যাজ এ এলিমেন্ট অফ ইউর ভিউ। তো এদের সবারই নাম আছে। যেমন আমরা বললাম যে টেক্সট ফিল্ড, এটা হচ্ছে একটা ওই প্রিন্টের ইকুইভ্যালেন্ট, প্রিন্ট যেমন করি সেই কিছু দেখানোর জন্য, এটা আইদার টেক্সট অথবা লেভেল। তো তাহলে এই যে এত বিভিন্ন ধরনের নোড আছে, এখন এই ভিউতে যদি আমি মাউস ক্লিক করি তাহলে কি কিছু ঘটবে? কেন মাউস ক্লিক করলে কিছু ঘটবে না? তা আবার বলতেছেন যে ঘটবে না। তা আমার কোশ্চেনটা কি ছিল? এই ভিউতে যদি আমি মাউস ক্লিক করি তাহলে কিছু ঘটবে কিনা? তাহলে আপনার অ্যান্সার কি হবে? কোথায় ঘটতেছে? এই যে কিছুই তো ঘটতেছে না। আমি কি ভিউতে ক্লিক করতেছি না? তার মানে আপনার অ্যান্সার কি হবে? যে ভিউতে ক্লিক করতেছি কিনা দ্যাটস নট দ্য কোশ্চেন। কোশ্চেনটা হলো যে যেই নোডের উপরে ক্লিক করতেছি সেই নোডের উপরে ক্লিক করলে ডু উই ওয়ান্ট টু রেসপন্ড অর নট। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমি কি কোনো রেসপন্স করতে চাই? আমিটাকে হু এম আই? নো, ডেভেলপার। ইউজার তো যা ডেভেলপ করেছে ইউজ করবে। সো ডেভেলপার ইজ ডিসাইডিং ডু আই ওয়ান্ট টু রেসপন্ড টু দিস ট্রিগার। ও আমাকে ট্রিগার করতেছে, আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে বাই ক্লিকিং দ্য মাউস, বাট অন দ্য ব্যাকগ্রাউন্ড শুড আই রেসপন্ড? সো আই ডোন্ট ডু এনিথিং। কিন্তু একই ইভেন্টটা যখন সে ট্রিগার করে অন দ্য বাটন, তখন I decided to respond. I মানে developer decided to write code to respond. এখন এই একই ব্যাকগ্রাউন্ডে লেফট ক্লিকে কোনো রেসপন্স নাই, কিন্তু রাইট ক্লিকে ফ্লোটিং মেনু চলে আসতেছে অ্যাজ এ রেসপন্স। তাহলে ইটস এ রেসপন্স টু দ্য ইভেন্ট। হোয়াট ইজ দ্য ইভেন্ট? রাইট ক্লিক অন হুইচ নোড? ব্যাকগ্রাউন্ড। তাহলে একই রাইট ক্লিক যদি আমি এখন এই টেক্সট ফিল্ডের উপরে করি তাহলে ডিফারেন্ট মেনু আসছে। সো দ্যাটস এ ডিফারেন্ট রেসপন্স, তাই না? তো তাহলে আমার একটা নোডের উপরে আমি অনেক অনেক ধরনের ইভেন্ট হতে পারে। মাউস ক্লিক রিলেটেড ইভেন্ট হতে পারে, মাউস ড্র্যাগ রিলেটেড ইভেন্ট হতে পারে, মাউস ড্র্যাগ ছাড়া হুভার রিলেটেড ইভেন্ট হতে পারে, কি প্রেস রিলেটেড ইভেন্ট হতে পারে, স্ক্রল রিলেটেড ইভেন্ট হতে পারে, পারে না? আবার আপনার যদি টাচ সেন্সিটিভিটি থাকে তাহলে টাচ স্ক্রিন রিলেটেড ইভেন্টও হতে পারে। তো তাইলে এই যে কত রকমের ইভেন্ট পসিবল অন মেনি ডিফারেন্ট নোডস, ডু উই নিড টু রেসপন্ড টু ইচ অ্যান্ড এভরিথিং? নো। তাহলে আমি কোনটা রেসপন্ড করব আর কোনটা করব না? অন হোয়াট বেসিস ডেভেলপার উইল ডিসাইড দ্যাট? বেসড অন দ্য রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস অফ দ্য অ্যাপ্লিকেশন। তো যাই হোক, সেটা করে আমরা ধরেই নিলাম যে সেগুলো করেই ডিসিশনগুলো নেওয়া হয়েছে। So therefore, when developer decided to respond to the mouse click when the target node is this button, then there should be a response code to execute. তাইলে যে রেসপন্স করলো যে কিছু ঘটবে, কিছু ঘটতে হলে তার জন্য তো একটা ফাংশন লাগবে, কিছু কোড লাগবে। কিছু ঘটা মানেই কিছু কোড এক্সিকিউট হওয়া, কিছু ঘটাইতে হলে তো কোড এক্সিকিউট করতে হবে, তাই না? তাহলে দ্যাট ইজ এ ফাংশন। এখন এই ফাংশনটা যেহেতু ইভেন্ট ট্রিগার করেছি আমি, মাউস ক্লিক, রাইট ক্লিক, মাউস ড্র্যাগ, মাউস এক্সিট, মাউস এন্টার ইত্যাদি, এই যে ইভেন্টটা আমি ট্রিগার করেছি তার রেসপন্স হিসাবে এই ফাংশনগুলো কাজ করে। দ্যাটস ওয়াই উই কল দেম ইভেন্ট হ্যান্ডলার ফাংশন।
এই ফাংশনগুলোর কাজ হচ্ছে টু এক্সিকিউট রেসপন্স কোড টু হ্যান্ডেল দ্যাট ইভেন্ট whatever event is triggered by the user on a particular node. Okay? এখন ক্লাসের ভেতরে কি থাকে? How do you write a class? ক্লাস আপনি কিভাবে লিখবেন? How do you write a class? ক্লাস কিভাবে লেখা হয়? ক্লাস কিভাবে লেখা হয়? পাইথনে লেখেন নাই? তাহলে বলেন না কেন? ক্লাসের নাম, ক্লাস লিখে ক্লাসের নাম, তারপরে ব্লক তৈরি করতে হয়, তাই না? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্লক তৈরি করতে হয়। দ্যাটস দ্য বডি অফ দ্য ক্লাস, and then whatever you want to put inside, put it there. তাহলে জাভার সিনট্যাক্সটা লিখছি আমি, পাবলিক ক্লাস, লেটস সে প্রোডাক্ট। তাহলে এটা টেকনিক্যালি ইটস এ ক্লাস, কিন্তু এই ক্লাসটা এমটি ক্লাস। তাইলে ক্লাসের ভেতরে কি থাকতে পারে? লিখে না থাকলে তো আপনি ক্লাস তো পাইথন ইউজ করার কথা ডাটা স্ট্রাকচার কোর্সে, তাই না? করছেন নাকি করেন নাই? তাইলে ভেতরে কি থাকে? ভেরিয়েবলও থাকতে পারে, ফাংশনও থাকতে পারে। আচ্ছা, গুড। তাইলে আপনি যদি বলেন যে আইডি, প্রোডাক্টের আইডি, এটা কি ভ্যালু না ফাংশন? ভ্যালু। তাইলে আপনি বললেন যে ইন্টিজার আইডি, আবার সিনট্যাক্স লিখছি। ওকে, সিনট্যাক্স নিয়ে অত পরিড হওয়ার কিছু নাই, 19-20। আচ্ছা, আর কি ইনফরমেশন থাকতে পারে প্রোডাক্টের? প্রোডাক্ট টাইপ, সেটার টাইপ কি হবে? স্ট্রিং। টেক্সট, তাই না? তাহলে টেক্সট বোঝাতে স্ট্রিং টাইপ ইউজ করি। তাহলে স্ট্রিং টাইপ এবং নেম দুইটাই হতে পারে। তারপর এক্সপায়ার্ড হতে পারে, প্রাইস হতে পারে। তাহলে প্রাইস, এটা টাইপ কি হবে? ইন্টিজার, কিন্তু প্রাইস আবার ফ্র্যাকশনও হতে পারে, 50 পয়সা পর্যন্ত হয় অনেক সময়। তাহলে সেক্ষেত্রে আপনাকে ফ্র্যাকশনাল টাইপের জন্য ফ্লোট দিতে পারেন। তাহলে ফ্লোট প্রাইস, তারপর আপনি কি বলছেন? ডেট অফ ম্যানুফ্যাকচারিং। তাহলে এরকম আরো আসতে পারে। তাহলে এরা কারা? এদের পরিচয় কি? আইডির পরিচয় কি? আইডি একটা ইন্টিজার ভেরিয়েবল। প্রাইসের পরিচয় কি? প্রাইস একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল। আর এখানে যদি বলি ইন্ট ভ্যাল, ভ্যাল কি? ভ্যালের পরিচয় কি? ভেরিয়েবল বললে তো টাইপ বলতে হবে, কোন টাইপের ভেরিয়েবল। আইডির পরিচয় কি? তাহলে ভ্যাল আর আইডির মধ্যে কি কোনো পার্থক্য আছে না নাই? আছে। কি সেটা? এটা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে একটা ক্লাসের মেম্বার, ইটস পার্ট অফ এ ক্লাস। এটার মেমোরিটা ইন্ডিভিজুয়ালি অ্যালোকেট হয়, এটার মেমোরিটা অবজেক্টের মেমোরির পার্ট। মানে ক্লাস হচ্ছে টাইপ, মেমোরি অ্যালোকেট কি ইন্টিজারের জন্য হবে না ভ্যালের জন্য হবে? আমি যখন এটা ডিক্লেয়ার করব, মেমোরি অ্যালোকেট হবে কার জন্য? ইন্টিজারের জন্য না ভ্যালুর জন্য? ইন্টিজার তো ডেসক্রিপশন, যেটা একটা 4 বাইট ভ্যালু, হ্যাঁ কি, কিন্তু আসলে কন্টেন্ট তো রিপ্রেজেন্ট করতেছে ভ্যালু, ভ্যালু 1 ভ্যালু 2, তাই না?
তাহলে ভ্যাল 1 ভ্যাল 2 এর জন্য 4 বাইট করে অ্যালোকেট হবে মেমরি। আমি যখন বলি যে ভ্যাল 1 ইকুয়াল টু ইনপুট অথবা ভ্যাল 1 ইকুয়াল টু 100, তাহলে ওই ভ্যালুটা ওই মেমোরিতে গিয়ে ঢুকতেছে। ক্লাসও তো একটা টাইপ, তাহলে ক্লাসেরও ভেরিয়েবল থাকবে না? তাহলে আমি বললাম যে প্রোডাক্ট P1, P2, তাহলে P1 P2 কারা? না, P1টা কি? P1 এর পরিচয় কি? ভ্যাল 1 এর পরিচয় কি? অফ ইন্টিজার টাইপ। তাহলে P1 কি? ভ্যালু অফ প্রোডাক্ট টাইপ। ভ্যালু অফ না, ভেরিয়েবল অফ প্রোডাক্ট টাইপ। তাহলে এটা ক্লাস ভেরিয়েবল। এই ক্লাস ভেরিয়েবলকে আমরা অবজেক্ট বলি। সমাধান বলছে যে অবজেক্ট ইটস নাথিং বাট ক্লাস ভেরিয়েবল। তাহলে এই প্রোডাক্ট 1 P1 এর একটা মেমোরি নাই? এই আইডির মেমোরি ইজ পার্ট অফ P1 এর মেমোরি। ওর নিজস্ব ইন্ডিভিজুয়াল মেমোরি মানে ওর স্বতন্ত্র মেমোরি নাই। ওর জন্য 4 বাইট আছে ঠিকই, কিন্তু সেই 4 বাইটটা P1 এর মেমোরির পার্ট। তাহলে এদের সবার মেমোরি সম্মিলিত মেমোরি P1 এর মেমোরি। তো আপনি এই ভ্যাল 1 কে যদি প্রিন্ট করতে চান, আপনি সরাসরি বলতে পারেন, পাইথনে বলতে পারেন যে প্রিন্ট ভ্যাল 1, বলা যায় না? আর জাভাতে বলতে হবে system.out. কনসোলে প্রিন্ট করতে চাই প্রিন্ট ভ্যাল 1। তাহলে এটা হচ্ছে জাভা, এটা হচ্ছে পাইথন। ভালো কথা, কিন্তু আমরা পাইথন তো আর ইউজ করবো না, এখানে জাভাটা ইউজ করবো। তাহলে এখন আমি যদি বলি যে এখানে ভ্যাল 1 এর জায়গায় যদি বলি আইডি, তাহলে কি আইডি প্রিন্ট হবে? বুঝে বুঝে বলার চেষ্টা করেন। দুইজন বলতেছে হবে না, বাকিরা? এইটা যদি হয়, কি সাপ্লাই দিয়েছি এখানে আমরা? ইন্টিজার সাপ্লাই দিয়েছি। তো এখানে কি সাপ্লাই দিয়েছি? ইন্টিজার না? তাহলে এখানেও তো ইন্টিজার। তাহলে এটা হইলে এটা হবে না কেন বলতেছি? আইডিটা আইডিটা তো ক্লাসের মানে অবজেক্টের মেমোরির ভেতরে আছে। তাইলে আইডি দিলে সে কার আইডি? P1 এর আইডি না P2 এর আইডি? দুজনেরই আইডি আছে। তাহলে আপনাকে বলতে হবে P1.id। এরকম কিছু করেন নাই? কি করছেন বলেন, যে অমুক ডট অমুক করছি বলেন। লিঙ্ক লিস্ট ডট অ্যাপেন্ড, তার মানে লিঙ্ক লিস্ট একটা ক্লাস ছিল, তাই না? তাইলে ক্লাস লিঙ্ক লিস্ট এরকম একটা ক্লাস আপনার ছিল। আচ্ছা, এখন এগুলো মেম্বার, এটা হচ্ছে মেম্বার ডেটা, মেম্বার ফাংশনও থাকতে পারে। তাহলে আপনি যখন ক্লাসের মধ্যে ফাংশন দিয়ে দিবেন, তখন সেটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন ফাংশনালিটি অফ দ্যাট ক্লাস। তাহলে একটা প্রোডাক্টের বিল্ট ইন ফাংশনটি কি হতে পারে? প্রোডাক্ট ক্লাসের হ্যাঁ একটা ফাংশন কি হতে পারে? প্রোডাক্ট নেম তো একটা ভ্যালু, এটা ফাংশন কেন হবে? এটা তো একটা মেম্বার ডেটা। আমি বলতেছি মেম্বার ফাংশন। নাম বলো আপনার। হ্যাঁ,
সেটা তো প্রোডাক্টের ভেরিয়েবল। প্রোডাক্ট ক্লাসে ক্যালকুলেটর নিজেই তো একটা অবজেক্ট। অ্যাড একটা ফাংশন হতে পারে, কিন্তু অ্যাড যদি হয় এটা কোন ক্লাসের ফাংশন হবে? ক্যালকুলেটর ক্লাসের ফাংশন, কিন্তু প্রোডাক্ট ক্লাসের ফাংশন তো না। এটা কার ফাংশনালিটি? পারচেজ করাটা কি প্রোডাক্টের ফাংশনালিটি নাকি কাস্টমারের ফাংশনালিটি? এটা কাস্টমার ক্লাসের ফাংশন হবে। এটা অনেক কিছু হতে পারে। আপনি বলতে পারেন যে চেক এক্সপায়ার্ড, চেক এক্সপায়ারিটি, চেক এক্সপায়ারি স্ট্যাটাস। তাহলে আপনি এখন বলতে পারেন যে পাবলিক ফাংশনের নাম দিলাম, ধরুন ও কিছু রিটার্ন করবে একটা বুলিয়ান, ফলস রিটার্ন, তাহলে রিটার্ন টাইপ বুলিয়ান। তাহলে আমরা ফাংশনটার নাম দিলাম চেক এক্সপায়ারি, বা আপনি বলতে পারেন ইজ এক্সপায়ার্ড, বেটার, তাই না? তাহলে ইজ এক্সপায়ার্ড আপনাকে একটা এখানে যা চেক করে দেখলেন যে এক্সপায়ার্ড কিনা, মানে ওর যে ডেট অফ ম্যানুফ্যাকচারিং সেটাকে সিস্টেম ডেটের সাথে চেক করে কতদিন মেয়াদ, 3 মাস না 6 মাস, মানে একটা ক্যালকুলেশন করে আপনি ডিসিশন নিলেন যে এটা এক্সপায়ার্ড অথবা নট। অ্যাকর্ডিংলি আপনি এখানে একটা, হ্যাঁ, যদি কিছু হয় তাহলে আপনি বলবেন যে এটা এক্সপায়ার্ড, তাহলে রিটার্ন ট্রু, আর এলস রিটার্ন ফলস। তাহলে এই যে ইজ এক্সপায়ার্ড এটা কি? এটা অবজেক্ট। অবজেক্ট তো P1, অবজেক্ট তো P1 P2। ইজ এক্সপায়ার্ড কি? রেগুলার ফাংশন না, মেম্বার ফাংশন। আপনি পাইথনে ক্লাস ছাড়াও তো ফাংশন বানাতে পারেন, দ্যাটস এ গ্লোবাল ফাংশন বা রেগুলার ফাংশন, নন মেম্বার ফাংশন, বাট ইটস এ মেম্বার ফাংশন। তো যখন মেম্বার ডাটা যখন হবে তখন আমরা এদেরকে বলি ফিল্ড, আর মেম্বার ফাংশনকে আমরা বলি মেথড, মেথড অফ ডুইং সামথিং অন দ্য অবজেক্ট, এই জন্য বলা হয় মেথড। তাহলে ফাংশন আর মেথডের মধ্যে ডিফারেন্স কি? বাই ডেফিনেশন দুইটাই ফাংশন, কিন্তু একটা পার্ট অফ এ ক্লাস আর একটা ক্লাসের সাথে কোনো সম্পর্ক, মানে ক্লাসের ফাংশন না। এখন স্টুডেন্ট যদি একটা ক্লাস হয়, বা ধরেন উনি বলছেন লিঙ্ক লিস্ট যদি একটা ক্লাস হয়, তাহলে এখানে একটা লিঙ্ক লিস্টের ফিল্ড কি হতে পারে? মেম্বার ডেটা। আপনি বলছেন যে লিঙ্ক লিস্ট একটা ক্লাস, তাহলে যেহেতু ক্লাস, এখানে মেম্বার হিসাবে ডাটাও থাকতে পারে, ফাংশনও থাকতে পারে। তাহলে মেম্বার ডাটা মানে ফিল্ড কি হতে পারে এখানে? নোট। তাহলে নোট ধরেন, ঠিক আছে, বা আপনি ছোট হাতের নোটই দেন। তাহলে বামেরটা হচ্ছে টাইপ, ডানেরটা হচ্ছে ভেরিয়েবল। আর কি থাকতে পারে? নেক্সট না, তাহলে নোড টাইপের লিঙ্ক, নোড নেক্সট, তাহলে নোডের মধ্যে আপনি নেক্সট দিবেন, তাহলে নেক্সট দিবেন না নোড দিবেন, কোনটা দিবেন? টাইপ কি হবে? নেক্সটের টাইপ হতো নোড, ওটা নোড ক্লাসের, নোড ক্লাসের মধ্যে নেক্সট, নোড ক্লাসের মধ্যে নেক্সট থাকবে। তাহলে লিঙ্ক লিস্ট ক্লাসে আপনি একটা হেড নোড রাখবেন, তাহলে আপনি বলতে পারেন যে এটা হচ্ছে আমার হেড নোড। যদি ডাবল লিঙ্ক লিস্ট হয় টেলও রাখতে পারেন। এখন হেড কিন্তু আবার নোড টাইপের অবজেক্ট, তাহলে দেখেন নোডও আবার আপনার একটা ক্লাস, ক্লাস নোড। একটা নোডে কি থাকে? একটা ভ্যালু থাকে, আর অন্য নোডের রেফারেন্স থাকে, যে আমার নেক্সট নোডটা কোথায়। তাহলে আর নোড ক্লাসে আবার দুটো নোড ভেরিয়েবল থাকবে আর একটা ভ্যালু থাকবে। তো ভ্যালুটা যদি নাম্বার হয় ইন্টিজার হইতে পারে, তাহলে ধরেন ইন্টিজার ভ্যালু। আর নোড সিঙ্গলি লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্ট করার জন্য নোড বানাইলে শুধু নেক্সট রাখলেই হবে,
ডাবল লিঙ্ক লিস্টের জন্য যদি নোট বানান তাহলে প্রিভিয়াস, ঠিক আছে রাখলেন। তাহলে আপনার এই ক্লাসের মেম্বার যেগুলো দেখেন, দুইটা মেম্বার, একটা প্রিমিটিভ একটা আবার অবজেক্ট। এখানে দুইটাই অবজেক্ট। প্রোডাক্ট ক্লাসে এটা প্রিমিটিভ, এই দুইটা অবজেক্ট। স্ট্রিং ইজ এ ক্লাস। বোঝা গেল? তাহলে এই যে ল্যাপটপ, এটা একটা অবজেক্ট না? এই যে এটা কি একটা অবজেক্ট না? কোন ক্লাসের অবজেক্ট? এটা কোন ক্লাসের অবজেক্ট? এই যে আমি যেটা ধরছি, এটা কোন ক্লাসের অবজেক্ট? কি এটা? ল্যাব। এইটা একটা ল্যাব। এটা কি? তাহলে এটা কোন ক্লাসের অবজেক্ট? এটা ল্যাপটপ। এটা কি? মনিটর। তাহলে এটা মনিটর ক্লাসের অবজেক্ট। তাহলে এটা মনিটর 1, এটা মনিটর 2, মনিটর 3। তাহলে যে মনিটর 1, মনিটর 2, মনিটর 3 এরা কারা? এরা অবজেক্ট অফ হুইচ ক্লাস? মনিটর ক্লাস। এখন এই মনিটর ক্লাসের ডাটা কি? ফিল্ড, ম্যানুফ্যাকচারার নেম। তাহলে এই অবজেক্টের ম্যানুফ্যাকচারার নেম যে ফিল্ড, তার ভ্যালু হবে এইচপি। এটার ক্ষেত্রে এইচপি, ওটার ক্ষেত্রে হতে পারে লেনোভো। আচ্ছা, রেজলিউশন কত বাই কত, সেটা একটা ভ্যালু। মনিটর অবজেক্ট টু অবজেক্ট ভ্যারি করতে পারে, তাই না? প্যানেল টাইপ, আইপিএস প্যানেল নাকি ওএলইডি, কি টাইপের প্যানেল? অ্যামোলেড প্যানেল কিনা? তাহলে প্যানেল টাইপ একটা ভ্যালু। প্রাইস কত, এটা একটা ভ্যালু। ওয়ারেন্টি কত মাস, এটা একটা ভ্যালু। তাহলে এগুলো সব মনিটর ক্লাসের ডেটা। কিন্তু মনিটর ক্লাসের ফাংশনও থাকতে পারে, যে ক্যালিব্রেট, সেলফ ক্যালিব্রেট। তাহলে মনিটর ক্যালিব্রেট করতে হয় না? আপনি যখন একটা পিসি বা ল্যাপটপে কানেক্ট করেন, তখন মনিটর ক্যালিব্রেট করে, অর্থাৎ কালার কারেকশন থেকে শুরু করে, অর্থাৎ আপনার অপারেটিং সিস্টেমের সাথে সে নিজের হার্ডওয়্যারটাকে ক্যালিব্রেট করে। এটা মনিটর নিজেই করে। এই এসি যদি একটা ক্লাস হয়, এটা একটা এসি অবজেক্ট, ওটা আরেকটা এসি অবজেক্ট, এটা আরেকটা এসি অবজেক্ট। এখন এই এসি ক্লাসের কি কোনো, এখন প্রশ্ন হলো যে ফাংশন তো ফাংশনই, ও একটা কাজ করে দেয়। তাহলে একটা ফাংশনকে আমরা ক্লাসের মেম্বার কেন বানাবো? Why would you make a function as part of the class? Why not as a regular independent function? কি আইডেন্টিফাই করা? ধরেন আপনি ধরেন আমি এখন একটা প্রোডাক্ট কিনতে চাই, ওকে? তাহলে আমি একটা কাস্টমার। তাহলে বাই প্রোডাক্ট যদি একটা ফাংশন হয়, এটাকে আপনি ক্লাসের মেম্বার না করেও একটা ফাংশন হিসেবে এটাকে লিখতে পারেন, কল করলে রান হবে। আবার কাস্টমার ক্লাসের ভেতর এটাকে মেম্বার ফাংশন বা মেথড হিসেবেও রাখতে পারেন। দুইভাবেই তো কাজ করবে। কিংবা ধরেন আপনাকে যদি আরো সহজ করে বলি, যে আপনি একটা অ্যারে ডিক্লেয়ার করলেন। ধরেন একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে? জাভার সিনট্যাক্স লিখি। ধরেন আপনি একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করতে চাচ্ছেন, তাই না? তাহলে ইন্ট, ধরেন ইন্ট এআর, তো আপনি ইনিশিয়ালি কিছু ভ্যালু দিয়ে দিলেন, ইত্যাদি। এখন ইন্ট এআরটা কি, এর পরিচয় কি?
What is the identity of int array? অ্যারে, এখানে অ্যারে, ঠিক আছে, তাহলে এটা একটা অ্যারের নেম। এখন এই অ্যারেটা কি নিজে নিজে আমি যদি বলি এই বেটা ইন্ট এরার শর্ট হ ইন অ্যাসেন্ডিং অর্ডার, তো শর্ট হইতে পারবে? তাহলে শর্ট করারও তো একটা ফাংশন, তাহলে এটা কিভাবে করবে? ওটা তো ক্লাস না, ওটা অ্যারে। ডট দেওয়া মানেই মেম্বার, ডটের ডান পাশে মেম্বার, ডটের বাম পাশে অবজেক্ট। তাহলে এখন আমি এই জিনিসটা আপনাকে আরো সুন্দর করে বুঝাই দিচ্ছি। ধরেন স্টুডেন্ট আমার একটা ক্লাস, ওকে, স্টুডেন্ট আমার একটা ক্লাস, এবং স্টুডেন্ট ক্লাসে এরকম অনেকগুলো ডাটা আছে, আইডি, নেম, আপনার গ্রেডস গুলো আছে, অনেকগুলো গ্রেড, একটা গ্রেড অ্যারে মানে স্ট্রিং অ্যারে, সে অ্যারেটার নাম দিচ্ছেন আপনি গ্রেডস। তাহলে আপনি যদি 20টা কোর্স কমপ্লিট করে থাকেন, তাহলে এই অ্যারের মধ্যে 20টা গ্রেড আছে, এ মাইনাস বি প্লাস এইসব। তাহলে গ্রেডস 0, গ্রেডস 1, এইভাবে গ্রেডস n-1 যদি অ্যারেতে n সংখ্যক গ্রেড থাকে। এগুলো আপনার ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন। আপনার নাম কি? সৌরভ। তাহলে আমি যদি বলি স্টুডেন্ট সৌরভ, লাডলি, পিয়াল, এমদাদ, এরা কি? স্টুডেন্ট অবজেক্ট, স্টুডেন্ট টাইপের ভেরিয়েবল। এখন আমি যদি আপনাকে এমনি জিজ্ঞেস করি যে সৌরভ, ডু ইউ নো ইউর গ্রেডস? আপনার কোর্সের গ্রেডগুলো তো আপনি জানেন, বিকজ এগুলো আপনার ডাটা, আপনি অবশ্যই জানবেন, এটা আপনারই ডাটা, তাই না? নাও ক্যান ইউ ক্যালকুলেট ইউর CGPA and tell me the CGPA? Can you calculate that? যাবে। কেন যাবে? কারণ অ্যাজ এ স্টুডেন্ট আপনি জানেন কিভাবে গ্রেড CGPA ক্যালকুলেট করতে হয়। তাইলে আপনার যে 20টা গ্রেড আছে, সেই গ্রেডগুলো কোন গ্রেডটা কত ক্রেডিটের? তাহলে এ হইলে 4, বি হইলে 3, ইন বিটুইন 0.3, 0.7, কত ক্রেডিট সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে সাম প্রোডাক্ট, তাই না? সাম প্রোডাক্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ক্রেডিটস, ইউ উইল গেট দ্য CGPA। তাহলে এটা তো একটা টাস্ক, সো ইটস এ ফাংশন। ক্যালকুলেট CGPA is a function. Now can you do that task by yourself, or you have to go to someone যে ভাই আমি তো পারি না, এই নেন আমার গ্রেডস, আমার CGPA একটু ক্যালকুলেট করে দেন। Which one is realistic? That as a student you should be able to calculate your own CGPA. So calculate CGPA should be a method, not an outside function. Outside function is a third party to the object. এখন রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট আপনি যাই দেখেন না পৃথিবীতে, ট্যানজেবল, ইনট্যানজেবল, দে হ্যাভ সাম বিল্ট ইন ফাংশনালিটিস। এই এসিটাকে আমি বললাম যে বাবা এসি তুমি টেম্পারেচারটাকে 18 ডিগ্রি করো, তাহলে এখন এখানে একটা ফাংশন কাজ করবে না? এই ফাংশনের কাজ কি? এখন এসি কি নিজেই টেম্পারেচারটা রেগুলেট করবে, নাকি ও কারো কাছে যাবে? এই যে আমি এসি কে রিকোয়েস্ট করলাম এখন 22-23 আছে, তুমি 18 করো, তাহলে এই পুরো রুমের টেম্পারেচারটাকে রেগুলেট করে 18তে নিয়ে আসার কাজটা কি এসি নিজেই করবে, না এসি কে কেউ করে দেবে? তার মানে এসি হ্যাজ দ্য বিল্ট ইন ফাংশনালিটি টু ডু সামথিং অন ইটস ওন। তাহলে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট হ্যাজ দেয়ার বিল্ট ইন ফাংশনালিটি। ওয়াই? দে ডোন্ট নিড টু ডিপেন্ড অন থার্ড পার্টি। এটা যখন আপনি করবেন তখন আপনার এটা হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। কিন্তু সেটা যদি না হয়, তাহলে এখন দেখেন স্টুডেন্ট ক্লাস আমরা বানিয়েছি, স্টুডেন্ট অবজেক্ট আমাদের আছে, কিন্তু আমরা বলতে পারছি না যে এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। কেন? কারণ ওই যে
লাডলি এখন আর বা সৌরভ এখন আর সিজিপিএ ক্যালকুলেট করতে পারে না। কেন পারে না? কারণ ক্লাসের মধ্যে সেরকম কোনো ফাংশনালিটি নাই, নিজেরটা নিজে পারে না। তো তখন সৌরভকে বলতে হবে বা কাউকে বলতে হবে, এই যে প্রিন্ট সিজিপি একটা ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, তাকে বলা হচ্ছে যে বাবা প্রিন্ট সিজিপিএ, আমার এই স্টুডেন্ট এস, সে তো তার সিজিপিএ ক্যালকুলেট করতে পারে না, তাকে আমি তোমাকে প্যারামিটার হিসেবে দিলাম, তুমি এখন তার সিজিপিএটা ক্যালকুলেট করে দাও। তখন এই প্রিন্ট সিজিপিএ ভদ্রলোক তখন এই যে এস ডট গ্রেডস আই লুপের মধ্যে ইউজ করে এস এর গ্রেড গুলোকে ব্যবহার করে, এস ডট কেন? কারণ এটা মেম্বার, তাহলে এস হচ্ছে আমার স্টুডেন্ট অবজেক্ট, আর মেম্বার হচ্ছে একটা অ্যারে, সেই অ্যারের আই এর এলিমেন্ট লুপের মধ্যে আই 0 1 2 এভাবে সে সিজিপিএ গুলো ইউজ করে কত ক্রেডিট সেগুলো ধরে সিজিপিএ প্রিন্ট করবে। তাহলে এই যে প্রিন্ট সিজিপিএ এর কাজটা সৌরভ নিজে নিজে করতে পারলো না, সৌরভকে প্যারামিটার হিসাবে পাঠানো হলো, প্রিন্ট সিজিপিএ সেটা একটা প্যারামিটার ভেরিয়েবলে রিসিভ করলো, করে এই আউটসাইড ফাংশনটা করে দিল। তাহলে আমার এখানে ক্লাস আছে, অবজেক্ট আছে, বাট ইটস নট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ক্লাস তৈরি করে অবজেক্ট ডিক্লেয়ার করলে সেটা অবজেক্ট ওরিয়েন্টেড হবে না। অবজেক্ট ওরিয়েন্টেড তখনই হবে যখন অবজেক্ট ইজ সেলফ ইন্ডিপেন্ডেন্ট। এখন আপনি লাইব্রেরি থেকে একটা ক্যালকুলেটর ক্লাস ইম্পোর্ট করলেন। Now calculator is a class, it also has some data information, for example operands গুলো তো ভ্যালু, তারপর আপনার মেমোরি, ক্যালকুলেটর মেমোরি স্টোর করে রাখা যায়, ওগুলো ভ্যালু। তাহলে ওগুলো ক্যালকুলেটর ক্লাসের ফিল্ড। তা আপনি ক্যালকুলেটর ক্লাস একজন ডেভেলপ করে রাখছে, লাইব্রেরিতে আপনি ইম্পোর্ট করলেন, ভালো কথা। কিন্তু স্কোয়ার রুট বের করার জন্য ক্যালকুলেটর অবজেক্ট আরেকজনের কাছে যাইতে হবে। এখন আপনি কি স্কোয়ার রুট বের করার জন্য ফাংশন লিখবেন? যদি আপনাকে লিখতে হয় তাহলে আপনি ক্যালকুলেটর ক্লাস ইম্পোর্ট করে আপনার লাভ কি? আপনাকে যদি এখন পার্সেন্টেজ বের করার জন্য আপনাকেই ফাংশন লেখা লাগে, তাহলে এই ক্যালকুলেটর ক্লাস ইম্পোর্ট করে আমার লাভ কি? খালি ভেরিয়েবল অবজেক্ট ডিক্লেয়ার করার জন্য? এই অবজেক্ট তো পঙ্গু, বিকলাঙ্গ অবজেক্ট, তার নিজের কিছু করার ক্ষমতা নাই। সো হোয়াট ফর, হোয়াট ইজ দ্য, মানে এই অবজেক্ট আমার তেমন কোনো কাজে লাগবে না। সো দ্যাটস নট রিয়েল অবজেক্ট ওরিয়েন্টেড। তাহলে একটা অবজেক্ট যখন যথেষ্ট পরিমাণে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হবে, অর্থাৎ দ্য টাইপ ইটসেলফ কামস উইথ বিল্ট ইন ফাংশনালিটি, সো দ্য অবজেক্টস ভেরিয়েবলস নিড নট টু গো টু আদার্স। এখানে আপনি অবজেক্ট পিং পং বলের মতো এক ফাংশন থেকে আরেক ফাংশনের প্যারামিটার হিসেবে যাচ্ছে। আর যদি এখানে আমি মেম্বার ফাংশন রাখতাম, ধরেন প্রোডাক্ট ক্লাসে বললাম ইজ এক্সপায়ার, এখন দেখেন আমি প্রোডাক্ট ক্লাস ইম্পোর্ট করে ফেলছি, অবজেক্ট ডিক্লেয়ার করে ফেলছি, সাথে সাথে আমি বলতে পারি P1 কি এক্সপায়ার্ড। তাহলে আমি এখন সাথে সাথে এখানে বলতে পারি যে ইফ P1 ডট ইজ এক্সপায়ার্ড, তাহলে ইজ এক্সপায়ার্ড আমাকে কি রিটার্ন করবে? ট্রু অথবা ফলস। তাহলে ইফ এর ভেতরে কি আসবে? আলটিমেটলি ট্রু অথবা ফলস। তাহলে যদি ইজ এক্সপায়ার্ড হয় তাহলে তখন আপনি এখানে বলতে পারেন হ্যাঁ যে কোড টু ইনিশিয়েট রিটার্ন টু ম্যানুফ্যাকচারার, তাই না? এলস ওকে অ্যাড টু ইনভেন্টরি। তাইলে আমি এখন প্রোডাক্ট ক্লাস ইম্পোর্ট করছি, দ্যাটস অল। আই ক্যান চেক ওয়েদার দ্য প্রজেক্ট ইজ এক্সপায়ার্ড অর নট। সো যত বেশি বিল্ট ইন ফাংশনালিটি থাকবে তত আপনার ক্লাস more self-independent as a unit. So it creates a module with built-in functionality. বোঝা গেল? তাহলে ক্লাস যে শুধু আমাকে মাল্টিপল মাইক্রো ডাটাকে একসাথে করে একটা ডাটা টাইপ হিসাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে দেয় তাই না, অ্যাপ্লিকেশন ডাটা রিপ্রেজেন্ট করার জন্য। ইট অলসো কামস উইথ বিল্ট ইন ফাংশনালিটিস
on those data, on those variables. তাহলে ওই ভেরিয়েবলের উপরে যদি কোনো কার্যক্রম করতে হয়, তাহলে যেমন আপনার যদি এখন ল্যাপটপ একটা ক্লাস হয়, এখানে একটা বিল্ট ইন ফাংশনালিটি থাকবে বুট, তাই না? কিংবা ধরেন আপনার যদি মোবাইল ফোন একটা ক্লাস হয়, এইখানে আপনার একটা বিল্ট ইন ফাংশনালিটি থাকতে পারে যে এনশিওর অপটিমাইজ ব্যাটারি হেলথ, একটা ফাংশন মোবাইল ক্লাসে। তাহলে আমি যখন ওই অপটিমাইজ ব্যাটারি হেলথ ওই টাচ করে আমি ইন্টারাক্ট করতেছি ভিউতে, ওটাকে অন করে দিচ্ছি, মানে চেক বক্স ক্লিক করার মতো। আপনি যখন সুইচটা অন করে দিচ্ছেন তখন একটা মেথড কাজ করতেছে, মোবাইল ক্লাসেরই একটা মেথড কাজ করতেছে। মেথডের নাম কি? অপটিমাইজ ব্যাটারি, অপটিমাইজ ব্যাটারি হেলথ। তাহলে এটা মোবাইল 1, এটা মোবাইল 2। তাহলে আমি যখন এখানে টাচ করে এটা অন করে দিচ্ছি, তাহলে মোবাইল 1 ডট অপটিমাইজ ব্যাটারি হেলথ, আর এখানে যখন টাচ করতেছি মোবাইল 2 ডট অপটিমাইজ ব্যাটারি হেলথ। তাহলে অপটিমাইজ ব্যাটারি হেলথ ইজ এ বিল্ট ইন ফাংশনালিটি অফ দ্য মোবাইল স্মার্টফোন। তাহলে মোবাইল M1 ডট অপটিমাইজ ব্যাটারি হেলথ, তখন M1 এর জন্য কাজ করবে মেথডটা, M1 এর ফিল্ড নিয়ে এসে কাজ করবে না। ব্যাটারি ইটসেলফ ইজ এ ফিল্ড অফ দ্য মোবাইল, কারণ ফিল্ড মানে মেম্বার ডাটা অলসো ক্যান বি অবজেক্ট। তাহলে মোবাইল ফোন একটা বিগার অবজেক্ট, তার ভেতরে আবার ব্যাটারি একটা স্মলার অবজেক্ট অফ ব্যাটারি ক্লাস। দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। বুঝতে পারছেন? তাহলে একটা ক্লাস আমরা কেন বানাবো? অ্যাজ এ ডেভেলপার, হোয়াই উইল ইউ ক্রিয়েট এ ক্লাস? ফর হুম? ফর ইউর অ্যাপ্লিকেশন ডেটা। তাইলে আপনার অ্যাপ্লিকেশন ডেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আপনি ক্লাস বানাবেন, আর ন্যাচারালি ইউর অ্যাপ্লিকেশন ডেটা নিড সাম ফাংশনালিটি টু ওয়ার্ক অন, সো সেগুলো আপনি বিল্ট ইন মেথড হিসাবে ক্লাসে রাখবেন। ওয়ান রিজন ইউ উইল ক্রিয়েট ক্লাস, সেটা হচ্ছে মডেল ক্লাস। এর বাইরে আপনার আরেক ধরনের ক্লাস হয়, সেটা হচ্ছে এই যে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলে কি হবে? এই বাটনের উপরে যখন মাউস ক্লিক করব তখন কি হবে? হ্যাঁ, ওটা তো আপনার সাইড এফেক্ট বলতেছেন, কিন্তু প্রোগ্রামের মধ্যে কি হবে? হ্যাঁ, আমি বাটনে ক্লিক করলাম, তাহলে এই ক্লিক করার সাথে সাথে কি ঘটবে? আইরাস তো অ্যাপ্লিকেশন, একটা ফাংশন লাগবে, যাই করেন না কেন কোড লাগবে তো। তাহলে সেই কোড কোথায়? একটা ফাংশনে। তাইলে এখন জাভাতে কোনো গ্লোবাল ফাংশন হয় না, জাভাতে সবই মেথড, কোনো না কোনো ক্লাসের আন্ডারে। তাইলে এই যে লগ ইন বাটনে যদি আমি মাউস ক্লিক করি, তাইলে আমার একটা ফাংশন কাজ করবে। দ্যাটস নট এ ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, দ্যাটস এ মেথড, এবং এই মেথডটা কাজ করবে টু রেসপন্ড টু দ্য ইভেন্ট দ্যাট আই জেনারেটেড। তাহলে ওই মেথডটাকে বলা হয় ইভেন্ট হ্যান্ডলার মেথড। ওকে, ইভেন্টটাকে হ্যান্ডেল করার জন্য এই যে আমি একটা ইভেন্ট ট্রিগার করলাম, মাউস ক্লিক অন দ্যাট বাটন, এখন এটার ফলে কি ঘটবে এটাকে হ্যান্ডেল করতে হবে। তাহলে এটা হ্যান্ডেল করার জন্য আমার একটা সেট অফ কোড আমি এক্সিকিউট করি। যদি আমি হ্যান্ডেল করতে চাই, কিছু করতে চাও মানে ইউ আর রেসপন্ডিং টু দ্যাট ইভেন্ট, মানে ইউ আর হ্যান্ডলিং দ্যাট ইভেন্ট। আপনার সামনে এখন একটা মারামারি হচ্ছে, আপনি এখন একজন ল এনফোর্সমেন্ট অফিসার, আপনি কি এটা হ্যান্ডেল করবেন না ইগনোর করবেন? তাহলে হ্যান্ডেল করতে হলে আপনাকে কিছু অ্যাকশন নিতে হবে, তার মানে দেয়ার শুড বি ফাংশন, তাই না? এখন সেই অ্যাকশনটা কি আপনিই দিবেন, নাকি আপনি আবার ওই পথচারী বলে ভাই ভাই আমি তো পুলিশ, একটু দেখেন তো কি হ্যান্ডেল করা যায়, নাকি আপনি নিজেই করবেন?
তাহলে পুলিশ অফিসার শুড হ্যাভ দ্য মেথড টু হ্যান্ডেল দ্যাট ইভেন্ট। এই ক্ষেত্রে পুলিশ অফিসারের মেথডটা ইভেন্ট হ্যান্ডলার হিসেবে অটোমেটিক ট্রিগার করবে, তাই না? তাহলে আমি যখন আমার ভিউতে ইন্টারঅ্যাক্ট করব তখন আমার কিছু মেথডস দরকার টু অ্যাক্ট অ্যাজ এ রেসপন্স of the various events that I want to handle. I means the developer team. এই মেথডগুলো কোথায় থাকবে? এই মেথডগুলো তো অ্যাপ্লিকেশন ডাটা রিলেটেড মেথড না, এই মেথডগুলো হচ্ছে ইভেন্টকে হ্যান্ডেল করার। কাজে এই মেথডগুলো তো কোনো মডেল ক্লাসে থাকবে না। তাহলে এই মেথডগুলো যে ক্লাসে থাকবে তাকে আমরা বলছি কন্ট্রোলার ক্লাস। মডেল ক্লাস, হাউ ইউ মডেল ইউর অ্যাপ্লিকেশন ডেটা। তাহলে অ্যাপ্লিকেশন ডেটা রিপ্রেজেন্ট করার জন্য যে ক্লাস সেগুলো মডেল ক্লাস। তাহলে আইরাস যদি হয় অ্যাপ্লিকেশন, তাহলে স্টুডেন্ট ইজ এ মডেল ক্লাস, ফ্যাকাল্টি ইজ এ মডেল ক্লাস, কোর্স ইজ এ মডেল ক্লাস, গ্রেড ইজ এ মডেল ক্লাস, বিল স্টুডেন্ট বিল ইজ এ মডেল ক্লাস, স্কলারশিপ অ্যাপ্লিকেশন ইজ এ মডেল ক্লাস, অ্যাসাইনমেন্ট ইজ এ মডেল ক্লাস, নোটিশ ইজ এ মডেল ক্লাস। আইবির এমপ্লয়ীদের বেতন দেয়, তাহলে পে স্লিপ ইজ এ মডেল ক্লাস। আইবি জিনিসপত্র পারচেজ করে, সাপ্লায়ার ইনফরমেশন ইজ এ মডেল ক্লাস। ফলোইং কন্ট্রোলার ক্লাস কি হবে তাইলে আইরাস এর জন্য? এই যে লগইন ভিউ, এটা যদি ওয়েব, এটা তো ওয়েব অ্যাপ্লিকেশন আইরাস, সেক্ষেত্রে এটা ধরেন login.html অথবা login.asp JSP, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা Fxml। আমরা যে ডেস্কটপ, আমাদের তো ডেস্কটপ অ্যাপ্লিকেশন, সেটার ভিউ এর এক্সটেনশন হচ্ছে Fxml, HTML এর মতো। তাহলে এইটা যদি আমাদের একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের লগইন হইতো, তাহলে এটা একটা লগইন ভিউ ডট Fxml। এইখানে আমি যে ইভেন্টগুলো হ্যান্ডেল করতে চাই এই Fxml এ, তার জন্য একটা কন্ট্রোলার ক্লাস লাগবে, লগইন ভিউ কন্ট্রোলার। ওইখানে ওই ইভেন্ট হ্যান্ডলার মেথডস গুলো থাকবে। মেক সেন্স? তাহলে আমি লগইন করে এখন আমি কোথায় আসলাম? সেটা কি? সেটা কোন পেজ? কার ড্যাশবোর্ড? ফ্যাকাল্টি ড্যাশবোর্ড। আইরাসের 30টা ইউজার আছে, তাহলে 30টা ড্যাশবোর্ড আছে। এক এক ড্যাশবোর্ডের সেট আপ ফাংশনালিটি এক এক রকম। এখানে যেটা দেখতেছি এটা ফ্যাকাল্টি ড্যাশবোর্ড। আবার আপনি স্টুডেন্ট হিসেবে যখন লগ ইন করেন আপনার ড্যাশবোর্ড ভিন্ন। আমার এখানে দেখেন, এখানে আমি অনেক ধরনের কাজ করতে পারি, এখানে আমার অনেক অপশন আছে, তাই না? তাহলে আইরাসের কথা যদি আপনি কনসিডার করেন, কতগুলো HTML ফাইল হবে আনুমানিক? আচ্ছা, আনুমানিক কতগুলো ইউজার হতে পারে বলেন তো? কিছু ইউজারের নাম বলেন আইরাসের। স্টুডেন্ট, ফ্যাকাল্টি, রেজিস্ট্রার, অ্যালামনাই, হ্যাঁ হতেই পারে, অ্যাডমিশন অফিসার, ফাইন্যান্সিয়াল এড অফিসার, রেজিস্ট্রেশন অফিসার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ডিন অফ দ্য স্কুল, ডিপার্টমেন্ট ম্যানেজার, স্কুল ম্যানেজার, কন্ট্রোলার অফ এক্সাম, ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রাস্টি বোর্ড মেম্বার, লাইব্রেরিয়ান, ট্রেজারার, অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্স ডিরেক্টর, হিউম্যান রিসোর্স ডিরেক্টর, হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ, লাইব্রেরি এক্সিকিউটিভ, কাউন্সিল অ্যাফেয়ার্স এক্সিকিউটিভ, লিফটম্যান, ড্রাইভার, ট্রান্সপোর্ট অফিসার, প্রকিউরমেন্ট অফিসার, সিকিউরিটি সুপারভাইজার, ক্যান্টিন ম্যানেজার, পিওন, R&D অফিসার, সাপ্লায়ার, EGC রিপ্রেজেন্টেটিভ, ডিপার্টমেন্ট প্রক্টর, মেডিকেল, ওই যে মেডিকেল অফিসার, নার্স, দোসা কোঅর্ডিনেটর, SOD। কতগুলো ইউজার? কয়টা বললাম আমরা? 25-30টা তো বলেই ফেলছি। বাট দিস ইজ নট দ্য এক্সস্টিভ লিস্ট, আপনি ডিপ অ্যানালাইসিস করলে আরো পাবেন। ইউজার টাইপ মানে কারা এই অ্যাপটা ব্যবহার করবে। আপনার টপিক কি?
তাহলে ব্রিটিশ কাউন্সিলের ইউজার কারা হবে? আপনি ব্রিটিশ কাউন্সিল বিভিন্ন ওই যে আপনার ধরেন এক্সাম সেন্টার কোঅর্ডিনেটর, এক্সাম ইনভিজিলেটর, তাই না, সেন্টার ম্যানেজার, তারপরে কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ, তারপরে ব্রিটিশ কাউন্সিলের হেড কে, তাকে কি বলে? হ্যাঁ না, অ্যাডমিন তো এটা জেনেরিক টার্ম। হেড, ব্যাংকের হেড কে, সেও তো অ্যাডমিন, কিন্তু ব্যাংকের হেড কি? ব্যাংক না, কমার্শিয়াল ব্যাংকের হেড কে হয় এমডি বলে, না হলে সিইও বলে, তাই না? আইইউবির টপ অ্যাডমিন কে কি বলে? ইউনিভার্সিটির টপ অ্যাডমিন কে ভিসি, তাই না? তো কাজেই এখন এই যে ধরে নেন 40টা ইউজার, আবার এই এক ফ্যাকাল্টির মধ্যে কতগুলো কাজ, তাহলে 40টা ড্যাশবোর্ড, 40টা এফএক্সএমএল, লগ ইন, চেঞ্জ পাসওয়ার্ড, আপডেট প্রোফাইল, এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ। আবার এই স্টুডেন্টের মধ্যে দেখেন কত রকম কাজ করা যায়, প্রত্যেকটার জন্য তো আলাদা পেজ। এই যে এখানে একটা আলাদা পেজ আসলো, তাই না? এখান থেকে আবার আরেকটা ক্লিক করলে আবার আরেকটা আসবে। তাহলে there can be 1000 view for a ideally developed well requirement analysis করা well developed একটা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে এরকম 1000 ভিউ থাকতে পারে। সো ফর 1000 ভিউ উই নিড 1000 কন্ট্রোলার ক্লাস। প্রত্যেকটা ভিউতে তো আপনি কিছু না কিছু ইভেন্ট হ্যান্ডেল করবেন। একটা লিঙ্ক লিস্ট ক্লাস লেখা অস্থির হয়ে গেছেন, এখানে আপনাকে হাজার হাজার ক্লাস লিখতে হবে, তাই না? হান্ড্রেডস অফ ক্লাসেস। তো তাহলে আপনার যে প্রজেক্ট, আপনাদের টপিক কি? আপনাদের নাই কি? এনআইডি প্রজেক্ট, ওকে। আপনাদের পেপার, আপনাদের এসএসএ। তো তাহলে আপনার এই এনআইডি প্রজেক্ট বা যার যে প্রজেক্ট, আপনার তো ইউজার মেলা, অনেক ইউজার না? এখন আমরা যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করব, ইট ফলোস এমভিসি ফ্রেমওয়ার্ক, মডেল ভিউ কন্ট্রোলার। তো মডেল রিপ্রেজেন্টস দ্য অ্যাপ্লিকেশন ডেটা। আমরা যদি আবার একটু দেখি, রিভিজিট, এটা দেখা হয়েছে অলরেডি। আজকে আমাকে যে রিপিট করাইলেন আপনারা, হ্যাঁ করার নাই? এতে কি লস হইলো, সিস্টেম লস হইলো নাকি লাভ হইলো? কেন উপকার হবে? নেক্সট ক্লাসেও যদি ভুলে যান, আপনি বলতেছেন ভুলে গেছি। রেকর্ডিং তো এটা আমি দেই বলে না, রেকর্ডিং কোন কোর্সে আপনি রেকর্ডিং পান? রেকর্ডিং তো এই কোর্সেরই তো অন্য সেকশন, অন্য ফ্যাকাল্টিরা রেকর্ডিং দেন, আমি দিচ্ছি। কাজে ওটা আপনি ধরতেছেন কেন? এইটা আপনার সুবিধার জন্য, যে কোনো কারণে একটা ক্লাস মিস হইলে। কই ইন্টারনেট কোথায়? এমবিসি ভদ্রলোক, এটাতে নেই। এই যে দেখেন বলতেছে, MVC is a software architectural pattern that divides the application into 3 interconnected components: model, view, and controller. Okay, to separate the business logic, data, and user interface. Okay, তো তাহলে ইউজার ইন্টারফেস হচ্ছে আপনার ভিউ, অ্যাপ্লিকেশন ডেটা হচ্ছে আপনার মডেল, আর এই অ্যাপ্লিকেশন ডেটাকে জেনারেট করা, প্রসেস করা, ক্রিয়েট করা থ্রু দ্য ভিউ, যার মাধ্যমে হবে সেটা হচ্ছে কন্ট্রোলার। কারণ কন্ট্রোলার হচ্ছে ইভেন্টগুলো হ্যান্ডেল করে। ঠিক আছে? তাহলে আপনার এনআইডি প্রজেক্টে কতগুলো ভিউ থাকবে বলেন? আইআরএসে তো আমরা মোটামুটি একটা রাফ হিসাব করে ফেললাম 1000 খানেক। মানে যদি 40টা ইউজার হয়
আর গড়ে যদি 20টা করে ফাংশনালিটি থাকে এক একটা ইউজারের, তাহলে তো 800 হয়ে যাচ্ছে। তাহলে আপনার এনআইডি প্রজেক্টে কতগুলো ভিউ থাকবে? হ্যাঁ, মানে কি বুঝতে পারেন নাই বলেন? আচ্ছা, কোশ্চেনটা হলো যে আমরা কি বুঝতে পেরেছি যে পোটেনশিয়ালি আইরাসে কতগুলো ভিউ থাকতে পারে? কতগুলো? কিভাবে এটা বুঝলাম? আমরা যদি 40টা ইউজার বের করতে পারি, বা আইবি যদি বলে যে এই 40 ধরনের লোক এই অ্যাপটা ব্যবহার করবে, এবং ইচ অফ দেম উইল হ্যাভ অন অ্যান অ্যাভারেজ 20 ফাংশনালিটিস, তাহলে এই যে 20 ফাংশনালিটিস টাইমস 40 ইউজার্স, you need 800 view. For which application? For which application? IRS. তাহলে আপনার এনআইডি অ্যাপ্লিকেশনের জন্য কিরকম ভিউ হতে পারে? অনেক। আপনি যদি আইডিয়ালিস্টিক্যালি চিন্তা করতে চান, দ্য হোল এনআইডি প্রজেক্ট, মেনি ডিফারেন্ট টাইপস অফ লোক এটা ইউজ করে। আপনি একটা সিম কিনতে যান, তার এনআইডি অ্যাক্সেস লাগবে আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করার জন্য, তাই না? তাহলে শুধু এনআইডি প্রজেক্টের সাথে যে ইনভলভ লোকজন বিভিন্ন ধরনের, তাই না, বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড যারা করে থাকে, গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কর্পোরেট, ডিপেন্ডিং অন দ্য সফিস্টিকেশন অর টাইপ অফ দ্য সার্ভিস, দে অলসো ইউজ এনআইডি অ্যাপ। এখন আপনি দেখতেছেন সে গ্রামীণ ফোনের অ্যাপ ইউজ করতেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে সে এনআইটি অ্যাপের এনআইটি এপিআই এর থ্রুতে, এনআইডি প্রজেক্টের এপিআই এর থ্রুতে সে ডাটাবেজে কানেক্ট করতেছে। তো তাহলে আপনাদের যে টপিক, সবই রিয়েল ওয়ার্ল্ড টপিক। রিয়েলিস্টিক্যালি চিন্তা করলে এটা রিকোয়ারমেন্ট অ্যানালিসিস কমপ্লিট করতেই লাগবে 3-4-6 মাস। সেই ক্ষেত্রে এটা আপনার হান্ড্রেডস অফ ভিউ থাকবে টু কমপ্লিট এভরিথিং। আপনারা তো সেটা করতে পারবেন না। তাহলে আপনারা কি করবেন? আপনার ইউজার কমায় ফেলতে হবে 8টা, আর প্রত্যেক ইউজারের জন্য আবার ফাংশনালিটি অনেক হবে, সেখান থেকে আবার ছেটে ফেলে দিয়ে আমরা 8টা ফাংশনালিটি রাখবো। তাহলে আপনার টোটাল ভিউ হবে কয়টা আপনার প্রজেক্টে? এখন বলেন। এই এই কাটছাটের পরে, কাটছাটটা কেন? যাতে প্রজেক্টের সাইজটা প্রত্যেক গ্রুপের জন্য সেম থাকে এবং ম্যানেজেবল হয়, যাতে আপনারা ম্যানেজ করতে পারেন। স্কাই ইজ দ্য লিমিট করলে তো এটা ম্যানেজ করা যাবে না। সো আমাদের একটা কোটা ফুলফিল হলেই আমরা আর দরকার নাই। তাহলে আমার 8টা ইউজার তো হতে পারে 30টা, 8টা হইলেই স্যার খুশি, প্রজেক্টের রিকোয়ারমেন্ট ফুলফিল। আবার ইন্ডিভিজুয়াল ইউজার লেভেলেও অনেক ফাংশন হতে পারে, 8টা হয়ে গেলে আর দরকার নেই। ওকে, তাহলে আপনাদের প্রজেক্টে কয়টা ভিউ থাকবে? 65। কিভাবে? কিন্তু ফাংশনালিটি তো ইউজার টু ইউজার ভ্যারি করে। তাহলে ফাংশনালিটিতে ঢুকতে গেলে আগে ড্যাশবোর্ডে ঢুকতে হবে বা ল্যান্ডিং পেজে ঢুকতে হবে। তাহলে 8টা ড্যাশবোর্ডও লাগবে 8টা ইউজারের জন্য। তাহলে কয়টা হলো? 73। ওকে, এখন আপনার যে অ্যাপ, এখানে কি সেলফ লগ ইন থাকবে নাকি সেলফ সাইন আপ থাকবে নাকি থাকবে না? এটা তো আমি বলতে পারবো না, ইট ডিপেন্ডস অন দ্য অ্যাপ্লিকেশন। আইরাসে কোনো সেলফ সাইন আপ নাই, কারণ এখানে সব ইন্টারনাল ইউজার। কিন্তু দ্বারা যে সেলফ সাইন আপ আছে, ফুড পান্ডাতে সেলফ সাইন আপ আছে, তাহলে সাইন আপের জন্য একটা ভিউ লাগবে যদি আপনার অ্যাপে থাকে। ফরগট পাসওয়ার্ড সব অ্যাপেই থাকে, তাহলে ফরগট পাসওয়ার্ডের জন্য একটা ভিউ লাগবে। তাহলে আবার কিছু কিছু টাস্ক, কিছু কিছু ফাংশনালিটি মাল্টিপল ভিউ দিয়ে হয়। কিরকম?
ধরেন আপনার আপনার টপিক হইলো ব্রিটিশ কাউন্সিল, না আমি অন্য একটা উদাহরণ দিচ্ছি বোঝার সুবিধার জন্য। ধরেন আপনার টপিক হলো একটা ফরেন এমবাসি, ওকে? তাহলে এমবাসির অ্যাপে, ধরুন ভিএফএস গ্লোবালের ভিএফএস এর একটা অ্যাপ, তাহলে ভিএফএস এর অ্যাপের একটা অ্যাপ্লিকেন্টের একটা ফাংশনালিটি হলো আপনি অ্যাপ্লিকেন্ট হিসাবে সাইন আপ করবেন, তখন আপনার একটা গোল বা ফাংশনালিটি হবে কি অ্যাপ্লাই ফর ভিসা। অ্যাপ্লাই ফর ভিসার জন্য একটা ভিউ কিন্তু আনরিয়েলিস্টিক, কারণ অনেক ডাটা দেওয়া লাগে। তখন কি বলবে সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ যদি 3 বার বলে, ওই একটা ফাংশনের জন্য 3টা ভিউ। সো ইট মে আপনার 64টা টাস্কের জন্য ইভেন ইট মে বি মোর দেন 70 ভিউ, 80 ভিউ। তাহলে আমরা রাফলি যদি ধরি 75 ভিউ, তাহলে কতগুলো কন্ট্রোলার ক্লাস লাগবে? 75 কন্ট্রোলার ক্লাস। আর রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে আপনি বের করলেন যে আপনার 25 ধরনের অ্যাপ্লিকেশন ডেটা এই প্রজেক্টে জেনারেট হবে। সো 25টা আবার মডেল ক্লাস লাগবে, যেমন প্রোডাক্ট, সাপ্লায়ার, বিল, অর্ডার, ওকে? অর্থাৎ যেগুলো আপনার অ্যাপ্লিকেশন ডেটা। তাহলে এই অ্যাপ্লিকেশন ডেটা আপনি 25 ধরনের জেনারেট হবে ফ্রম দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য 8 ইউজার্স ফ্রম দিস 64 অ্যাক্টিভিটিস। এই 8 ইউজার দ্বারা এই 64টা অ্যাক্টিভিটি থেকে 25 ধরনের ডাটা জেনারেট হবে। এটা আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে বের করছেন। তাহলে 25টা মডেল ক্লাস আর 75টা এফএক্সএমএল ভিউ এর জন্য 75টা কন্ট্রোলার ক্লাস। তাহলে আপনার 100টা ক্লাস, আপনাকে একটা নোট ক্লাস লিখে ওরকম 100টা ক্লাস দিতে হবে। নোট তো ছোট একটা ক্লাস, তবে এটা 4 জনে মিলে করবেন। বুঝাতে পেরেছি? তাহলে এই এমডিসি প্রজেক্টটাই, এই আপনার যে গ্রুপ প্রজেক্ট সেটাও একটা এমডিসি প্রজেক্ট। আমাদের যে লার্নিং প্রজেক্ট ছোট ছোট IntelliJ প্রজেক্ট, অর্থাৎ বিভিন্ন কনসেপ্ট টেস্ট করার জন্য যে যেমন অ্যারিথমেটিক অপারেশন, এগুলোও কিন্তু এমডিসি প্রজেক্ট। এখন আমাদের যে অ্যারিথমেটিক অপারেশন, এখানে কি আমার কোনো, এটা কি মডেল এমডিসি ফ্রেমওয়ার্ক ফলো করে না? Fxml application it follows MVC framework. কিন্তু এখানে কি কি ক্লাস আছে আমার বলেন? How many classes are there in this project? 5টা ক্লাস দেখতে পাচ্ছেন। তাইলে এই ক্লাসগুলো ভি তো আর হবে না, ক্লাস তো ভি না, ভি কয়টা? ভিউ 3টা। নাম কি? হ্যালো ভিউ, সাম ভিউ, অ্যারিথমেটিক অপারেশন ভিউ। যেহেতু 3টা ভিউ, 3টা কন্ট্রোলার তো থাকবে। তাহলে এই যে দেখেন, সাম ভিউ কন্ট্রোলার, হ্যালো কন্ট্রোলার, অ্যারিথমেটিক অপারেশন ভিউ কন্ট্রোলার, এই 3টা কিন্তু ক্লাস। সাথে আরো 2টা ক্লাস দেখা যাচ্ছে না? প্রোডাক্ট এন্ড, না হ্যালো কন্ট্রোলার তো কন্ট্রোলার ক্লাস, এই যে হ্যালো ভিউ এর কন্ট্রোলার। তাহলে এই 2টা কি মডেল ক্লাস? প্রোডাক্ট মডেল ক্লাস। তাহলে আরেকটা কি? এটা কি কন্ট্রোলার? না, এটা কন্ট্রোলার করতে হবে। এটা কন্ট্রোলার ক্লাস না, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা স্টার্ট করার জন্য একটা স্টার্ট মেথড লাগে না? মেইন মেথড, মেইন ফাংশন, স্টার্ট ফাংশন। এগুলো অ্যাপ্লিকেশন ডাটারও কোনো ফাংশন না, ভিউয়ের ইন্টারঅ্যাকশনের রেসপন্সেরও কোনো ফাংশন। এটা অ্যাপ্লিকেশনটাকে স্টার্ট করার জন্য একটা স্টার্ট ফাংশন লাগে আর তার সাথে একটা মেইন ফাংশন লাগে। তাহলে সেই 2টা ফাংশন যেই ক্লাসে থাকে, কারণ জাভাতে কোনো ফাংশন হয় না, সবই মেথড, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ক্লাস। তাহলে আপনি এটাকে বলতে পারেন অ্যাপ্লিকেশন লঞ্চিং ক্লাস। এই যে ক্লাস হ্যালো অ্যাপ্লিকেশন। তাহলে আপনার 25টা মডেল ক্লাস, 75টা কন্ট্রোলার ক্লাস আর একটা অ্যাপ্লিকেশন ক্লাস। তাহলে 101টা ক্লাস আর 75টা Fxml। এগুলো আপনাদের as part of your project you have to develop down the line. কি? আচ্ছা, ওইটা কি করছেন? লিঙ্কটা দেন।
কোথায় দিবেন? আমার নিউ একটা এমপি ডক খুলে দিব। কার জন্য যেটা বানাইছেন? হ্যাঁ, এটা তো স্যার, মানে আপনি বলছিলেন টেমপ্লেট দিবেন রিপোর্ট। আমি দিব, কিন্তু আপনারা টেমপ্লেটটা ফিল আপ করে দেবেন, কিন্তু আমাকে এখন কি দিবেন ফিডব্যাকের জন্য? সেটা তো আপনার রাফ ডক, সেটা লিঙ্কটা দেন, কোথায় দিবেন দেন। অথবা অলরেডি এখানে ক্লাসরুমে গুগল মিট ওপেন আছে মনে হয়, ও না বন্ধ হয়ে গেছে, তাহলে দেন কমেন্ট করে দেন বাই দিস উইক, যা পারেন। সেটা ভুল হলে ভুল, ভুল হলে তার জন্য পেনাল্টি নাই, কারণ আপনি ফাইনাল ভার্সন যেটা দিবেন ওটাকেই মার্কিং করা হবে। কিন্তু যদি এই উইকের মধ্যে আপনি কিছু না করেন, তার মানে কি? টেমপ্লেট তো পরে ফিল আপ করবেন, আগে তো আপনাদের নিজেদের একটা রাফ ডকুমেন্ট লাগবে না? সো টিম লিডার একটা রাফ ডকুমেন্ট অলরেডি আপনাদের সাথে শেয়ার করছে, আমি দেখাচ্ছি কিভাবে করবেন। আগে উনি ক্লাসরুমে দেন, এখানে এখানে দেন, এটাতে না তো, এই যে এটাতে, এখানে দেন। সবার গ্রুপ আছে না? তাহলে আপনাকে তো জয়েন করতে হবে। ক্লাসরুমে ঢুকে দেখেন গ্রুপের লিস্ট দেওয়া আছে, স্ক্রিনে দেন। একজন ড্রপ দিবে, কথা হয়েছে? তাহলে দুজন আপনাদের রিক্রুট করতে হবে। পারবেন না তো, কারণ এখন এডিট ওপেন রাখলে তো উল্টাপাল্টা হয়ে যাবে। হ্যাঁ, লিঙ্কটাই তো, হ্যাঁ, কমেন্ট কোথায় করবেন সেটাই বলতেছি। হ্যাঁ, এখানে করবেন, তাই না? আচ্ছা দেখেন, আমরা এখন একটা, যদিও আমাদের সময় শেষ, কিন্তু এটা ইম্পর্টেন্ট, এটা একটু আমাকে দিয়ে রিপিট না করাইলে। এই যে আপনার নাম কি? হ্যাঁ, এমদাদ, একটু সবাইকে প্ররোচনা দিয়ে আমাকে দিয়ে অনেক কিছু রিপিট করাইছে, নাইলে পরে ফিডব্যাকটা আরো আগে হয়ে যেত। এখন দেখেন, এটা আপনি টিম লিডার, আমি ধরে নিচ্ছি, ওকে। তাহলে আপনি কি করছেন আগে একটু বলেন। এই রিপোর্ট কই পাইলেন? এই রিপোর্ট তো আমি দেইনি। টেমপ্লেট তো আগেই নেওয়া যাবে না। টেমপ্লেট তো আপনি যেটা ডিসাইড করে ফেলছেন সেইটার উপর বেস করে, কিন্তু ডিসাইড তো আপনি ফার্স্ট গোতে পারবেন না। সেখানে তাইলে আপনাদের টপিক কি? ওকে, তাহলে আপনারা যেটা করবেন, যারা এখন কাজ শুরু করেন নাই, তারা যেটা করতে হবে, আমি ধরেন একটা গুগল ডক্স নিলাম, লিডার একটা গুগল, আমার যেহেতু ওটাতে রাইট অ্যাক্সেস নেই, এই জন্য আমি বানায় দেখাচ্ছি আপনাদের। তাহলে এই ডক্সটা প্রথমে তো আপনি টপিক দিলেন, টপিক আপনার যেটা সেটা দিলেন, ভালো কথা। এখন এই গুগল ডক্সটা বুলেট করে টিম লিডার তিনজনের সাথে শেয়ার করুন।
আচ্ছা, তো টিম লিডার যখন শেয়ার করলো তখন তো এগুলো সব এমটি বুলেট, তাই না? কিছু নাই। তো কিছু নাই, তাহলে এখন এখানে কি করবেন? কেন বলা হচ্ছে যে একটা সিঙ্গেল ডকুমেন্টে কাজ করতে? কেন? যার যার মতো যার যার ল্যাপটপে বা পিসিতে কাজ না করে ইন্ডিভিজুয়াল ওয়ার্ড ফাইলে একটা ড্রাইভে বা ক্লাউডে একটা সিঙ্গেল ডকুমেন্টে কেন কাজ করতে বলা হচ্ছে? যেন সবাই সবার অ্যাক্টিভিটিটা দেখতে পায়। তাহলে আপনার টপিক কি? ব্রিটিশ কাউন্সিল। তাহলে আপনি এখান থেকে কোন কোন ইউজার আইডেন্টিফাই করছেন? না, এখানে তো আমরা অনেকগুলো ইউজার দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এক্সপিএস টেমপ্লেট এসব হবে না, আপনাকে স্ক্র্যাচ থেকে কাজটা করতে হবে। তাহলে আপনার একটা, কারণ আপনার টপিক আলাদা। আচ্ছা, এই যে এখানে 18টা টপিক, প্রথম কথা আপনি শেয়ার করছেন কিনা আপনার টিমমেটদের সাথে? ওকে, 18টার মধ্যে 18টাই কি আপনি বের করছেন? ওকে, আপনি কোনটা কোনটা করছেন? আমার ছিল এক্সাম ক্যান্ডিডেট, এক্সামিনার, এক্সাম ক্যান্ডিডেট মানে অ্যাপ্লিকেন্ট আর কি, তাই না? আচ্ছা, এটা করছেন। তারপর এক্সামিনার, আমি একটু কালার করে দিই, হ্যাঁ। তারপরে তারপর আর কোনটা কোনটা করছেন? এই যে বোর্ডে দেখা যায়, হ্যাঁ, বলেন। নাম্বার বলেন শুধু। না না, আপনি তো যখন এখানে টাইপ করতেছেন যে ক্যান্ডিডেট, ওনার মাথায় আসছে ক্যান্ডিডেট, তো উনি দেখছে যে ও তো ক্যান্ডিডেট লিখে ফেলছে, এটা আমার লিখে লাভ নাই। তাহলে এইভাবে কালেকটিভলি একটা বড় লিস্ট তৈরি হবে, রিপিটেশন হবে না, কারণ দেখতেছে তো সবাই সবারটা। তাহলে আপনি আর বলেন আর কোনটা কোনটা করছেন? লাইব্রেরিয়ান, হ্যাঁ, সার্টিফিকেশন। ঠিক আছে, তাহলে এখন কেন আপনাদের বলা হয় না এই যে 8টা ইউজার বের করে নিয়ে আসেন? কেন বলা হয়েছে যে একটা লিস্ট তৈরি করেন? কারণ এই আপনি 8টা ইউজার তৈরি করে আনলেন, এর মধ্যে দেখা গেল 3টা ইউজার ডিসকোয়ালিফাই করছে ফর দ্য রিজন আননোন টু ইউ এট দিস মোমেন্ট। আলোচনা করলে আপনি নিজেও বুঝতে পারবেন ওয়াই দে ডোন্ট কোয়ালিফাই। তো তখন তো আপনাকে রিপ্লেসমেন্ট লাগবে, এই জন্য আপনাকে একটা বড় লিস্ট বানাতে, পসিবল অল পসিবল ইউজার্স আইডেন্টিফাই। ঠিক আছে, তাহলে আপনি যদি এই 4টাই করে থাকেন, সাপোজ এখান থেকে যদি বলি, না ইজ ইট এ ভ্যালিড ইউজার ফর ব্রিটিশ কাউন্সিল? এক্সাম ক্যান্ডিডেট, ইয়েস। তাহলে ক্যান্ডিডেট দিবেন, অথবা মানে এটা রিপিটেটিভ হয়ে গেল, যে কোনো একটা দেন। আচ্ছা, এক্সামিনার ড্যাশ দিবেন কেন? ঠিক আছে, আইএলটিএস এক্সামিনার এটা একটা ভ্যালিড ইউজার। তারপর লাইব্রেরিয়ান, না ট্রেনার আপনার না, আপনারটা আপনি জাস্টিফাই করবেন কেন দিচ্ছেন এটা। লাইব্রেরিয়ান, এটা কি ভ্যালিড ইউজার? আপনি জাস্টিফাই করবেন আপনার টিমমেটদের কাছে, উনি জাস্টিফাই করবেন বাকি 3জনের কাছে। মানে আপনি এক্সপ্লেন করবেন কেন এটা একটা ইউজার, বাকি 3জন শুড এগ্রি অর ডিসএগ্রি। না, সেটাই তো বলছি, যে তাহলে কি হবে, যে আপনারা নিজেরাই ইনভ্যালিড ইউজার কিছু বাদ দিয়ে দিতে পারেন। কারণ যখন বাকিদের কনভিন্স করবেন, আপনার পার্সপেক্টিভটা যখন ওনাদের সাথে বলবেন, আমি তো আমার মাইন্ডসেট থেকে কথা বলতেছি, আমার মাইন্ডসেট অনুযায়ী আমি ঠিক আছি, কিন্তু ফ্রম এ ডিফারেন্ট পার্সপেক্টিভ ইট মাইট বি রং, যেটা আমার চোখেই পড়তেছে না, আমার টিমমেট কেউ একজন বললো, তখন আরে তাই তো, আমি তো এটা ভাবি নাই, তো এটা আসলে হবে না। আচ্ছা, লাইব্রেরিয়ান, ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরি আছে, কাজে লাইব্রেরিয়ান থাকাটা খুবই স্বাভাবিক, এবং লাইব্রেরির অ্যাক্টিভিটিগুলো ব্রিটিশ কাউন্সিল অ্যাপের থ্রুতে ম্যানেজেবল হওয়াটা খুব ন্যাচারাল একটা ব্যাপার। ওকে, সার্টিফিকেশন, ইজ ইট এ ইউজার?
হোয়াট ইট ইজ? হ্যাঁ, এটা কি? হোয়াট ইজ সার্টিফিকেশন? যে সার্টিফিকেট প্রোভাইড করবে যে সার্টিফিকেট প্রোভাইড করবে তাকে কি সার্টিফিকেশন বলে? প্রোভাইডার। সেটা সার্টিফিকেশন প্রোভাইডার কে? সেটা সার্টিফিকেশন প্রোভাইডার বলতে কোনো টাইটেল হয় না। তাহলে আপনি বলতে পারেন কন্ট্রোলার অফ এক্সাম, অথবা আপনার অফিশিয়াল কেউ অফিসিয়াল কেউ তো বলা যাবে না, আপনাকে স্পেসিফিক করতে হবে। ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা না, এক্সাম কন্ট্রোলার এক্সাম কন্ডাক্ট করে, কিন্তু সার্টিফিকেট ইস্যু করে কি রেজিস্ট্রার অফিস থেকে, তাই না? না কোন অফিস থেকে করে? এক্সাম অফ কন্ট্রোলার হচ্ছে অফিস অফ দা এক্সাম অফ কন্ট্রোলার হচ্ছে আপনি যে এই যে কনভোকেশন হলো 3 দিন আগে, একটা সার্টিফিকেট দেখেন কারো কাছ থেকে, সিনিয়র কারো কাছ থেকে, যে ওখানে কে সাইন করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে দেখেন আপনার সার্টিফিকেশন ইজ এন ইনভ্যালিড ইউজার, এটা হবে না, বাদ। ওকে, আচ্ছা খেয়াল করেন একটু, এটা বাদ। ওকে, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ইজ ইট এ ভ্যালিড ইউজার? হ্যালো, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ইজ ইট এ ভ্যালিড ইউজার? হাউ? সিএসসি ডিপার্টমেন্ট কি আইরাস ব্যবহার করে? হ্যাঁ, সিএসসি ডিপার্টমেন্ট আইরাস ব্যবহার করে? ডিপার্টমেন্ট কি ইউজ করে? কে ইউজ করে? হ্যাঁ, তাহলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ভ্যালিড ইউজার, কিন্তু ডিপার্টমেন্ট তো ভ্যালিড ইউজার না, তাহলে এটাও ইনভ্যালিড। এরকম কোন ইউজার তো হয় না। আপনি বলতে পারেন অ্যাকাউন্টেন্ট, সেটা আপনি বলতে পারেন। আপনি বলতে পারেন ফাইন্যান্স ডিরেক্টর। ফাইন্যান্স ডিরেক্টর ইজ এ রোল who use the app. Accountant is a role who use the app. Finance and account department, এটা তো একটা বিল, এটা তো ইউনিট, এটা একটা ডেসক্রিপশন, তাই না? সেন্টার ম্যানেজার, এক্সাম সেন্টার ম্যানেজার, নাইলে ভাবতে পারে কিসের সেন্টার, কল সেন্টার ম্যানেজারও তো থাকতে পারে, থাকতেই পারে। ব্রিটিশ কাউন্সিল একটা কল সেন্টার, অস্বাভাবিক কিছু না। তাইলে আপনার কল সেন্টার ম্যানেজার আর এক্সাম সেন্টার ম্যানেজারের রোল কি সেম? তাহলে তাদের ফাংশনালিটি ভ্যারি করবে, তাহলে এটা স্পেসিফিক করতে হবে। তাহলে এটা সেমি ইনভ্যালিড বিকজ ইট ইজ নট স্পেসিফিক এনাফ। আচ্ছা, মেইনটেন্স এক্সাম ভেন্যু, এগুলো তো ইউজারের নামের মধ্যে, টাইটেলের মধ্যে আনার দরকার, ওটা আপনার বোঝার জন্য। কিন্তু আপনি যদি স্পেসিফিক করতেন তাহলে এটা লাগতো না। আপনি যদি বলতেন যে এটা এক্সাম সেন্টার ম্যানেজার, তাহলে এই এই গোপন ডেসক্রিপশন দরকারই হতো না। এটা আপনার মনে মনে ডেসক্রিপশন, নিজের বোঝার জন্য। 3 মাস পরে নিজেই বুঝবেন না এটা কিসের ম্যানেজার, তাই না? কোন সেন্টার। কাস্টমার সাপোর্ট কি? কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ, কাস্টমার কেয়ার ম্যানেজার, দুই রকমই হইতে পারে, রাইট? আচ্ছা, এটা ঠিক আছে, পার্টনার ইনস্টিটিউট রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, এখন দেখেন ওই যে একজন কি বলতেছিলেন যে অ্যাডমিন, আপনি বলছিলেন অ্যাডমিন কিন্তু ইউজার হিসেবে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না বলেন? অ্যাডমিন কি একটা ইউজার হইতে পারে না? হ্যাঁ, আপনি বলেন, অ্যাডমিন কি একটা ইউজার হইতে পারে না? অ্যাডমিন অ্যাডমিন পারে, তাহলে কি অ্যাডমিন একটা ইউজার হতে পারে? পারে না। আগে বলেন যে হোয়াট ইউ মিন বাই অ্যাডমিন? Who has administrative authority? মানে আপনি কি অ্যাডমিন বলতে কি মিন করতে চান? অ্যাপ্লিকেশন এডিট করতে পারবে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন এডিট করতে পারবে, লাইক কোনো যদি না, অ্যাডমিন দুই, আপনি যখন অ্যাপের কথা বলতেছেন অ্যাডমিন দুই রকম সেন্সে হতে পারে। একটা হচ্ছে সামওয়ান হু হ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, আমরা তাদেরকে অ্যাডমিন বলি, প্রশাসনিক লোক। আবার হতে পারে
যে আপনার অ্যাপ্লিকেশন রিলেটেড অ্যাডমিন, কিন্তু সেটাও আপনি অ্যাডমিন বলতে পারবেন না। সেটা কিসের অ্যাডমিন? ওয়েব অ্যাডমিন, নেটওয়ার্ক অ্যাডমিন, ডাটাবেস অ্যাডমিন। আর যদি অ্যাডমিনিস্ট্রেটিভ রোল হিসাবে আপনি চিন্তা করেন, তাইলে তো আমরা বলতে পারি না যে ভাইস চ্যান্সেলর ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। বলা যায়? বলা যায় কি না? তাহলে আইইউবিতে ভিসি ইজ অ্যান অ্যাডমিন, হি হ্যাজ দ্য মোস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি। হেড অফ দ্য ডিপার্টমেন্ট কি অ্যাডমিন না? তার কি অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি নাই? আছে, অ্যাট দ্য ডিপার্টমেন্ট লেভেল। ডিন অফ স্কুল কি অ্যাডমিন না? কিন্তু একজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর কন্ট্রোলার অফ এক্সাম আর লাইব্রেরিয়ান সবারই অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আছে, যার যার ইউনিটের ভেতর, কিন্তু তাদের ফাংশনালিটি কি সেম? তার মানে অ্যাডমিন একটা জেনেরিক টার্ম। তাহলে অ্যাডমিন যদি আপনি ইউজার দেন, ইটস নট স্পেসিফিক এনাফ। তো তাহলে আপনাকে এটার সাথে ওয়ার্ড অ্যাড করতে হবে, যে অ্যাডমিন না বলে আপনি বলবেন রেজিস্টার হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ওকে, স্পেসিফিক ভাইস চ্যান্সেলর, আইবির ক্ষেত্রে বলছি। ব্যাংকের ক্ষেত্রে হতে পারে আপনি বলবেন যে এমডি, অথবা এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, অথবা এভিপি বা প্রিন্সিপাল অফিসার, সবারই অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আছে। আপনার যদি একটা ফ্যাক্টরি হয়, তাহলে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি কার আছে? ফ্যাক্টরি ম্যানেজার, তাই না? তার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আছে। মার্কেটিং ম্যানেজার, তাহলে শুধু ম্যানেজারও বলা যাবে না। কিসের ম্যানেজার? সেলস ম্যানেজার না মার্কেটিং ম্যানেজার না প্রোডাকশন ম্যানেজার? টাস্ক তো আলাদা। তাহলে আপনাকে ম্যানেজার, অ্যাডমিন, সুপারভাইজার এই ধরনের শব্দ ইউজ করলে আরেকটা শব্দ দিয়ে আপনাকে স্পেসিফিক করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে আপনি এই থেকে আপনি কোন দুইটা ইউজার পিক করবেন আলটিমেটলি প্রজেক্টের জন্য। এই যে বলেন, আপনার নাম কি? হ্যাঁ, সাদাত বলেন। এই যে এখানে 19টা ইউজার বা 30টা ইউজার আপনি আইডেন্টিফাই করছেন, এখান থেকে কোন দুইটা আপনি নেবেন? ঠিক আছে, তাইলে এখন আপনি এখানে সাব বুলেট বানাবেন, কাজগুলো এখন ডিসক্রাইব করবেন। গোল 1, গোল 2, ওকে, এগুলো এখন আপনি এইভাবে 8টা গোল আপনি এখন 8টা না, যে কয়টা পারেন, যে কয়টা আইডেন্টিফাই করতে হবে, কারণ আগে বের করে আনেন। আপনি তো খালি ইউজার বের করছেন, টাস্ক তো বের করেন নাই। এটা তো পুরাটাই হোমওয়ার্ক ছিল। হ্যাঁ, 8টাই লাগবে, কিন্তু আপনি আইডেন্টিফাই করবেন তো বেশি। কারণ হলো আপনি যদি 8টাই বের করে বসে থাকেন, সেখান থেকে যদি ইনভ্যালিড গোল হয়, তখন তো আবার রিপ্লেসমেন্ট গোল খুঁজতে হবে। এই জন্য একটা সুপারসেট, এটা হচ্ছে আপনাদের রাফ ওয়ার্ক। এইখান থেকে এখন তুলে আপনি টেমপ্লেটে বসাবেন, যেটা ওই যে আপনি আগে দেখাইলেন টেমপ্লেট। এই যে কোথায়? এখানে। ওকে, তো এখন আপনি আমাকে বলেন আমাদের টাইম কতটুকু আছে? শেষ। ঠিক আছে, তাইলে যেহেতু শেষ, তাহলে আজকে আর টেনে লাভ নাই, কারণ এটা আলোচনা টু বি কন্টিনিউড। হ্যাঁ, তাহলে নেক্সট ক্লাসে আসার আগে, নেক্সট ক্লাস কবে? পরশু আসার আগে কি করবেন? যাদের গ্রুপ হয় নাই, এখনই গ্রুপে অ্যাড হয়ে যান। টপিক আলা গ্রুপ হইলে তো অলরেডি টপিক আছে, আর ফ্রেশ গ্রুপ হইলে সেটাও এখন ইনফর্ম করে ফেলতে হবে। নেক্সট ক্লাসে আসার আগে কি করবেন? হ্যাঁ, এই সিআরএ রিপোর্ট এখন দরকার নাই। এখন আপনার যেটা করতে হবে যে এটাকে এক্সস্টিভ একটা সুপারসেট বানাইতে হবে। সিআরএ রিপোর্ট তো সুপারসেট না, সিআরএ রিপোর্ট হচ্ছে হোয়াট ইউ হ্যাভ ডিসাইডেড, সেটা দিবেন এন্ড অফ দ্য উইক। কিন্তু তার আগে তো আপনাকে এই ডাম্প করতে হবে। অল দ্য আইডিয়া শুড বি ডাম্পড সামওয়্যার।
এবং সেটা রিটেন করতে হবে, সেটা গুগল ডক্সে থাকবে। নাম মনে মনে আলোচনায় আসলো, মিটিং এ আসলো, কিন্তু কোনো রেকর্ড নাই, পরে নিজেরাই ভুলে যাবে। সো এইটা আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। কিভাবে দেখাবেন? টপিকের নিচে 25, 30, 40টা যে কয়টা বের করতে পারেন থাকবে, ওখান থেকে যেগুলো আবার চুজ করবেন সেগুলোর জন্য আবার মিনিমাম একটা করে। না, মিনিমাম 8টা না। মিনিমাম 8টা কিসের? যে কয়টা সম্ভব। মিনিমাম 8টা তো আপনি পরে সিলেক্ট করবেন ওখান থেকে, ওগুলো পরে আপনি আগে হোমওয়ার্ক করে আসেন। তাইলে নেক্সট ক্লাসে আসার আগে, এখন নতুন নতুন অ্যাড্রপি শেষ হয়, কোনো কুইজ কুইজ কিছু নাই কোনো কোর্সে। এটা নেক্সট ক্লাসে আসার আগে আই ওয়ান্ট টু সি দ্য লিঙ্ক ফ্রম ইচ গ্রুপ উইথ এ লং ডক্স, যেখানে 25, 30 যে কটা পারেন ইউজার থাকবে, আবার যে 8টা সিলেক্ট করবেন তার সাব বুলেট আবার অনেকগুলো করে ফাংশনালিটি ডেসক্রাইব করবেন। কারণ ফাংশনালিটি ডেসক্রিপশন আপনারা ভুল হবে, সেগুলো ধরাই দিতে হবে। তখন আমি নেক্সট ক্লাসে দেখাবো যে টেমপ্লেটটা কিভাবে সাজাবে। টেমপ্লেট সাজানো তো সমস্যা না আপনার কন্টেন্ট থাকলে, কিন্তু কন্টেন্ট তো আগে আপনাকে প্রডিউস করতে হবে। আরেকটা জিনিস আপনারা একটু খেয়াল করবেন, যে টাস্কটা যখন আপনি বের করে ফেললেন, এই টাস্কের একটা ওয়ার্কিং প্রসেসটা কি, এটা একটু ভাববেন। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে একটু করে আসবেন। উইথ দ্যাট নোট আমরা শেষ করছি।